আপনি সফল হবার স্বপ্নে বিভোর, কিন্তু ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত। এখন জীবনের আর অর্থ খুঁজে পাচ্ছেন না। ভাবছেন বিজয়ীরা কি করেন যে কারণে তারা সফল। শিব ক্যারের ভাষায় যদি বলি, বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা একই জিনিস ভিন্নভাবে করে। এই উক্তির বাস্তবতা জানতে লার্ন টাইমের সাথেই থাকুন, দেখতে থাকুন জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠান। লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানের 34তম পর্বে নিজের জীবনের উত্থান পতনের গল্পটি শেয়ার করতে আমেরিকার ইউটা থেকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ডক্টর রিয়াজুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড আরবান ইকোলজি প্রোগ্রাম কোঅর্ডিনেটর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ইউটা এশিয়া ক্যাম্পাস। ডক্টর রিয়াজুল হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনলাইন ভিত্তিক সাক্ষাৎকার অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ভালো আছি এবং অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনাদের এই লাইভে বা আপনাদের প্রোগ্রামে অংশ করবার জন্য। আর যে কথাটা আপনি শুরুতে বললেন যে নতুন জেনারেশনের জন্য যারা চেষ্টা করছে, আসলে তাদের প্রতি আমাদের দায়িত্ব থেকেই যায় সবসময়, আমরা কত তাদেরকে দিতে পারছি। এখান থেকে আমাকে যে আপনারা ডাকছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। একটুখানি বলে নিই, আমি ইউটি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু আছি সাউথ কোরিয়াতে। ওদের এশিয়া ক্যাম্পাসের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে আমি এই মুহূর্তে সাউথ কোরিয়া থেকে আপনার সঙ্গে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা জানি একটা বিষয় যে ইউটা বিশ্ববিদ্যালয় ইউএস এর অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, যেখানকার অ্যালামনাই মেম্বারদের মধ্যে 4 জন নোবেল বিজেতা এবং 2 জন নভোচারী রয়েছে। এমন একটি বিশ্ববিদ্যালয়ে আপনি জব করছেন, সেই অপরচুনিটিটা আসলে কিভাবে আসলো, এটার পেছনের গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। গল্পটা আসলে অনেকটাই লম্বা। আর এটা আসলে শুধুমাত্র ইউএস না, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা অনেক উপর দিকে একটা ইউনিভার্সিটি, এবং স্পেশালি এটা হেলথ ডিপার্টমেন্ট, এটা খুব নাম পৃথিবীতে। যাই হোক, আমি আমার অংশটা বলি। এটা একটা লম্বা সময় কারণে যেটা দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতি এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতি অনেকটাই আলাদা। বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পদ্ধতিটা হয় যে আপনি বিজ্ঞাপন জারি হওয়ার পরে শিক্ষিত যারা আগ্রহী তারা অ্যাপ্লিকেশন করে, তাদের ভিতর থেকে যাদেরকে যোগ্য মনে করা হয় তাদেরকে ইন্টারভিউ বোর্ডে রাখা হয় এবং ইন্টারভিউ থেকে সিলেকশন দেওয়া হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের মেধাবী যে তাকেই নেওয়া হয়। যে কিন্তু আমেরিকান বিশ্ববিদ্যালয় আসলে ওইভাবে নিয়োগটা হয় না। ওখানে বিজ্ঞাপন দেওয়া হয়, দেবার পরে অনেকগুলো ধাপের কার্যক্রম হয়। প্রথমে আপনার সমস্ত কাগজপত্র, সেটা শুধুমাত্র সিভি জমা দিলে হয় না, অনেক পেপার জমা দিতে হয়। আমার টিচিং স্টেটমেন্ট, আমার রিসার্চ স্টেটমেন্ট, অনেক অনেক প্রায় ছোটখাটো থিসিস বলতে পারে। এটা থেকে ওরা শর্টলিস্টেড করে হয়তো 5 বা 6 জনকে, তাদেরকে ফোনে ইন্টারভিউ নেয়। সেখান থেকে শর্টলিস্টেড করে 3 জনকে, তাদেরকে এরপরে একটা বোর্ডের মাধ্যমে বোর্ডের সামনে লাইভ ইন্টারভিউ নেয়। তারপর সেখান থেকে আসে 2 জন, সেই 2 জনকে 2 দিন ব্যাপী অন ক্যাম্পাস ইন্টারভিউ হয়। এবং সেই অন ক্যাম্পাস ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ দিতে হবে, এমন নয় যে শুধুমাত্র ডিপার্টমেন্টের প্রধানের কাছে বা ডিনের কাছে ইন্টারভিউ দিতে হবে। ওই ডিপার্টমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যিনি, তার সঙ্গে আপনার ইন্টারভিউ হবে। তারা সবাই দেখতে চায় আপনি মানুষ হিসাবে কেমন, শিক্ষক হিসাবে কেমন, ছাত্রদের সঙ্গে কেমন, এমনকি ভাইস চ্যান্সেলরের সঙ্গে ইন্টারভিউ দিতে হয়। তো এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে তারপরে 2 জন থেকে 1 জনকে নেওয়া হয়। এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, এবং তার জন্য নিয়োগ পেতে হলে অবশ্যই আপনাকে আমেরিকান যে কোনো ইউনিভার্সিটি শিক্ষকতা করতে হলে আপনাকে অবশ্যই পিএইচডি থাকতে হবে, এবং পিএইচডি পরবর্তীতে পোস্টডক বা আরো কোনো রিসার্চ থাকাটা হলো অ্যাডেড ভ্যালু। তো কারণে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্রথম করি আপনার 2018-তে। আমার পিএইচডি শেষ হয় 2013-তে অস্ট্রেলিয়া থেকে। আমি পোস্টডক এবং রিসার্চ ফেলো হিসেবে কাজ করি এমআইটি ইউএসএ। এমআইটি থেকে কাজ করবার পরে আমি আবার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়াতে, আমি অস্ট্রেলিয়ার নাগরিক, আমি বলবো যে দেশে ফিরে এসে আমি ওখানে জয়েন করি। জয়েন করার পরে আমি ওইটা একটা দীর্ঘ সময় 1 বছর করার পরে আমি প্রথমে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে আমি প্রথমবার শর্ট লিস্টেড হই, কিন্তু আনফরচুনেটলি আমি নিয়োগপ্রাপ্ত হই না। আমি শেষ 2 জনের একজন ছিলাম। আমি ক্যাম্পাস ইন্টারভিউ দিই। তো কিন্তু এটা এই জন্যই বলা যে এই জন্য হতাশ হওয়ার কিন্তু কিছু নেই যে আমি পেলাম না। কারণ 2019 সালে আমার যেখানে যাকে নেওয়া হয় সে অনেকটা অন্য একটা অপরচুনিটি নিয়ে চলে যেত। 2019 সালে ইউনিভার্সিটি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে যে রিয়াজুল, তোমার কি মনে আছে তুমি আমরা ইন্টারভিউ দিয়েছিলে, আর স্টিল অ্যাভেলেবল? তার মানে হ্যাঁ, নিশ্চয়ই আমি অ্যাভেলেবল। তাহলে তোমাকে আবার আমরা একটা বোর্ড ইন্টারভিউ নিব, তবে এবার এক্সটেন্সিভ নিব না, কারণ আমরা তোমাকে আগে একবার এক্সটেন্সিভ ইন্টারভিউ নিয়েছি। এবং সেইবার ইন্টারভিউ নেবার পরে তারা আমাকে নিয়োগ দেয়,
এবং নিয়োগ দেওয়ার পরে আমি ওখানে, এই পুরো ডিপার্টমেন্ট হলো ইউনিভার্সিটি ইউটা সিটি অ্যান্ড মেট্রোপলিটন ডিপার্টমেন্টের আন্ডারে। ওরা তখন জানায় যে আমরা একটা নতুন ক্যাম্পাস এশিয়াতে, সাউথ কোরিয়াতে, যেখানে আমাদের একটা নতুন ডিপার্টমেন্ট আরবান ইকোলজি, এটা আরবান প্ল্যানিং এর সাথে কিভাবে এনভায়রনমেন্টটাকে ম্যাচ করা যায়, এবং তোমার এক্সপার্টিস ওই লাইনে, উড ইউ প্রিফার টু লিড দ্যাট ডিপার্টমেন্ট? আমি বললাম কেন নয়, ডিপার্টমেন্ট লিড দেওয়ার একটা সুযোগ আমি কেন হারাতে চাইবো। তো তারপরে আমাকে সেই ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে আমি এই জন্য এখন এই মুহূর্তে সাউথ কোরিয়াতে ওই ডিপার্টমেন্টের দায়িত্ব নিই। তো আসলে আমেরিকা পুরো প্রক্রিয়াটা অনেক লম্বা সময় শুরু হয়েছিল সেই 2018 থেকে, আমি শুরু করি 2020। আচ্ছা আচ্ছা, মানে বিশাল একটা লং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং এটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আপনার। আমি এইটাই সবাইকে জানাতে চাই যে একটা ইন্টারভিউতে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যেন দে কুড হ্যাভ এ গুড মেমোরি, যে আমরা অমুকে ইন্টারভিউ নিয়েছিলাম, তাকে নিতে পারিনি, কিন্তু তার ভিতরে কিছু পোটেনশিয়াল আছে, যেন দ্বিতীয়বার সবসময় মনে রাখে। আমরা কোন একটা ইন্টারভিউ দেওয়ার পরে হতাশ হয়ে আমরা বলি যে না আর দিব না, এটা একটা ভালো আচরণ হতে পারে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব একটি দুর্দান্ত একটি চ্যালেঞ্জিং একটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের শুনছেন, আজকে আমরা কথা বলছি ডক্টর রিয়াজুল হাসান স্যারের সাথে। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড আরবান ইকোলজি প্রোগ্রাম অ্যান্ড কোঅর্ডিনেটর এট দ্য ইউনিভার্সিটি অফ ইউটা এশিয়া ক্যাম্পাস। তো আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে জানাতে পারেন, অথবা হচ্ছে যে আমাদের জুমে যদি কেউ যুক্ত হয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনারা আপনাদের কোশ্চেনটি করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর আমাদের অতিথি দিবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শুনছিলাম যে একজন চ্যালেঞ্জিং একটি বিষয়, যে ভালো একটি অপরচুনিটি ক্রিয়েট করতে হলে অবশ্যই নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে, এবং সেক্ষেত্রে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যেখানে হচ্ছে যে কিছু পটেনশিয়াল কিছু আছে নিজের মধ্যে, এইটা যাতে ইম্প্যাক্ট ফেলে পরবর্তী পর্যায়ে, ফার্স্ট সিলেকশনে না হলেও যে কোনো সেকেন্ড যদি কোনো অপশন থাকে, সেক্ষেত্রে যেন ফার্স্ট পজিশনে থাকে প্রায়োরিটিটা। সেই ক্ষেত্রে আপনি একজন দৃষ্টান্ত হতে পারেন আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আপনি সেখানে এখন বর্তমানে হচ্ছে শিক্ষকতা করছেন, তো সেখানকার শিক্ষার পরিবেশ এবং হচ্ছে আপনার শিক্ষকতার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের শেয়ার করতেন। শিক্ষার পরিবেশটা আমি স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে একটু ভিন্ন, কারণ এই জায়গাটায় স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাদেরকে, তারা হলো প্রথম লক্ষ্য সবকিছুতে, তাদেরকে জানানোটা একটা বড়। তো এবং আর একটা যে জিনিসটা আমি খুব শেয়ার করতে চাই বা আমি পছন্দ করব, সেটা হলো আমরা এখানে যেটা শিখি সেটা হলো এক, স্টুডেন্টদেরকে উৎসাহ দেওয়া, মানে কোনো কাজকে উৎসাহিত করা স্টুডেন্টদেরকে সব ব্যাপারে, এবং এটা একটা অ্যানালাইটিক ভিত্তিক শিক্ষা কার্যক্রম হয়। আমি বিগত বাংলাদেশে পড়েছি বা কিছুদিন শিক্ষকতা করেছি, ওখানে আমরা শিক্ষকরা ডেলিভারি দিই, স্টুডেন্টরা রিসিভ করে। কিন্তু এই জায়গাটা একটু ভিন্ন। এখানে আমরা যেটা করি, যেটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, একটা সত্যিকারের প্রবলেমটাকে স্টুডেন্টের সামনে উপস্থাপন করি, এরপর তাদেরকে বলি এখন আসো আমরা এটাকে নিয়ে আলোচনা করি, তোমাদের কি বল। তার জন্য স্টুডেন্টকে আগে থেকে একটা টপিকটার সম্পর্কে ধারণা দেওয়া হয়, একটু পড়ার ম্যাটেরিয়ালস আগে থেকে আমাদের সিলেবাসে সংযোগ করা হয়, অমুক দিন ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই ধরনের কিছু তুমি পড়ে আসতে পারো। তারা কিছু পড়ে আসে, আমরা প্রেজেন্ট করার পরে এবার দ্বিপাক্ষিক ভাবে আসলে অনেকেই এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, তারা খুব সুন্দর সুন্দর আইডিয়া দেয় যেটা আমাদেরও জানা থাকে না। এই যে নলেজ শেয়ারের মাধ্যমে তারা একটা জিনিস শেখে। আর দ্বিতীয় যে জিনিসটা আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবো আমেরিকার, আমি বলবো না যে আমেরিকান কার্যক্রম বা শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আর বাংলাদেশটা খারাপ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক, অনেক ভালো, নাহলে আমরা এখানে আসতাম কিভাবে, আমরা তো বাংলাদেশেই পড়েছি। এখানে যেটা আমি একটু ভিন্নতর শিখেছি সেটা হলো যে ছাত্রদেরকে উৎসাহিত করা। আমরা যেটা হয় যখন কোনো প্রজেক্ট দিই বাংলাদেশে, যেটা হতো, আমার হয়তো হয় কিনা আমি জানি না, কোনো কিছু ভুল হলে আমাদের শিক্ষক অনেক সময় বলতেন যে এটা তো ভুল হয়েছে, তুমি তো কিছুই পারো না বা জানো না। এটা বলার মাধ্যমে আমরা অনেক সময় স্টুডেন্টের তার ক্রিয়েটিভিটিটা বা তার জানার আগ্রহ অনেক সময় দমিয়ে দিই, আমি আসলে কি পারি না। কিন্তু এই জিনিসটা আমরা ঠিক অন্যভাবে এখানে করি। যখন একটা স্টুডেন্ট কোনো অ্যাসাইনমেন্ট প্রজেক্ট জমা দেয়, আমরা দেখি যে সে ঠিক মতো নেই, আমরা বলি যে তোমার কাজটা খুব অসাধারণ, তোমার চিন্তার ধারাটা খুব নতুন, যেটা আমরা আলোচনা করিনি, এই ধারাটা আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারি। কিন্তু কত তোমার যে চিন্তাটা, এটাকে যে প্রজেক্ট আমি দিচ্ছি তার থেকে কতটা দূরে বা কতটা ভালোভাবে লিঙ্ক করা যায়, তুমি কি এটা নিয়ে একটু আলোচনা করতে চাও। তো এই মাধ্যমে আমরা তাকে বলি না যে তোমার ভুল হয়েছে, তুমি কিছুই পারো না, উৎসাহিত আমরা করি যে তোমার এটাকে আরো
ক্রিয়েটিভ কিভাবে করা যায়, যার কারণে একটা আন্ডারগ্রেড একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবেই প্রথম বিশ্ববিদ্যালয়ে আসে 19-20 বছরের একটা ছেলে বা মেয়ে, তার চোখে অনেক স্বপ্ন, পৃথিবীকে পাল্টে দিবে। যদি আমি বলি যে তোমাদের কিছুই হবে না, বরং তাকে যদি আমি এটা বলি যে তোমার দ্বারা আসলে আরো অনেক কিছু হতো, তুমি এটাকে অনেক চিন্তা করো, সে আরো উৎসাহিত হয়। এই জিনিসটাকে আমরা এখান থেকে শিখছি। আমি এটা সবাইকে হাইলাইট করতে চাই, যারা আমরা বাংলাদেশে শিক্ষকতা করবো বা করার ইচ্ছা নিয়ে বড় হচ্ছে, যে উৎসাহের মাধ্যমে আমরা আসলে অনেক কিছু করাতে পারি আমাদের। তাদেরকে উৎসাহিত করতে হবে, তারা যেন ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেট করে। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরলেন, যেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যে একটি তুচ্ছ ভুল যদিও হয় স্টুডেন্টের, অনেক সময় শিক্ষকের দেখা গেছে যে ধমকের কারণে সে ডিমোটিভেটেড হয়ে যায়, যে কারণে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় না। তো এক্ষেত্রে অবশ্য একটা জিনিস হচ্ছে যে ভালো শিক্ষক অবশ্যই সবসময় শিক্ষার মধ্যেই থাকেন, শিক্ষা নেন, লেসন বিভিন্ন জায়গা থেকে নেন। তো আমাদের বাংলাদেশের কোনো শিক্ষক যদি আমাদের আজকে এই প্রোগ্রামটি শুনে থাকেন, আশা করি আপনারা আপনাদের এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, যে উৎসাহের মাধ্যমেও কিন্তু আসলে কিছু একটা জিনিস যে ডিমোটিভেটেড না করে একজনকে একটা কাজ করলে সেটাকে উৎসাহের মাধ্যমে সেটাকে তার ভিতর থেকে পটেনশিয়াল যে রয়েছে সেই বিষয়টা থেকে তাকে নিয়ে আসা, বা তার ভিতর কি আছে ইনহেরিটেন্স যে নলেজটা আছে সেটাকে বের করে নিয়ে আসা, সেই সার্থকতাটা অবশ্যই একজন শিক্ষকের ক্ষেত্রে থাকবে। সেক্ষেত্রে এটাই হচ্ছে মূল সার্থকতাটার বিষয়। তো এক্ষেত্রে আপনি যে আপনার অভিজ্ঞতাটা বা আপনাদের যে কার্যক্রম বাইরে করানোর ক্ষেত্রে সেই পরিবেশটা আমাদের তুলে ধরলেন, এটা খুব ভালো লাগলো যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও এটা একটু হতে পারে, আমাদের টিচাররা এটা ফলো করতে পারে। আশা করি এই বিষয়টা আপনারা যারা শিক্ষক আছেন তারা একটু লক্ষ্য রাখবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আপনি আরবান ইকোলজি যে পড়াচ্ছেন, আরবান ইকোলজির যে কোর্সগুলো, এগুলো কোনগুলো পড়াচ্ছেন আপনি? এইখানে আমি আবার একটু ওই পিছন দিকে ফিরে যাই। এই ডিপার্টমেন্টে কিন্তু ইউনিভার্সিটি ইউটার সিটি অ্যান্ড মেট্রোপলিটন প্ল্যানিং এই ডিপার্টমেন্টের আন্ডারে, মানে আমরা আসলে কিন্তু আরবান প্ল্যানিং ফোকাসড। আচ্ছা, আরবান ইকোলজির আন্ডারে আমি যে সাবজেক্টগুলো সাবজেক্ট কোর প্রোগ্রামটা কোঅর্ডিনেট করি, এটা হলো যে আমরা কিভাবে আরবান এনভায়রনমেন্টটাকে এবং ইকোলজিক্যাল যে, আমরা কিন্তু বায়োলজিক্যাল কোন ইকোলজি পড়াচ্ছি না, সিস্টেমের যে ইকোলজি যেটা, এটাকে কিভাবে আমরা প্ল্যানিং এর সাথে সংযুক্ত করতে পারি। এখনকার যুগে যেটা খুব প্রচলিত একটা শব্দ স্মার্ট আরবানিজম, টেকনোলজি কিভাবে আরবান প্ল্যানিং এর একটা কোর অংশ হবে। এখানে এনভায়রনমেন্ট কতটুকু অ্যাক্টিভলি রোল করবে, কিভাবে আমরা গ্রিন আরবানিজম বা গ্রিন এনভায়রনমেন্ট ইনশিওর করব, কিভাবে আমরা আরবান করে রিসোর্স কনজিউমার বেসড একটা আরবান সিটি ডেভেলপ, আরবান এরিয়া ডেভেলপ করতে পারবো, কিভাবে মোর হেলদি লিভিং ইনশিওর করতে পারবো, এই জিনিসগুলোকে আমরা বেশি ফোকাস করি এখানে আরবান ইকোলজির আন্ডারে। এটা ফোকাস করতে যে যে সাবজেক্টগুলো আমি পড়াই, যেমন ডিজাইন ইকোলজি, তবে আমরা ইকোলজিটাকে আরবান এরিয়ার কনসেপ্টে ডিজাইন করতে পারি, নট বায়োলজিক্যাল কনসেপ্টে, আরবান এরিয়ার কনসেপ্টে। সাস্টেনেবিলিটি ইন প্ল্যানিং এই কোর্সটা পড়াই। ফিল্ড স্টাডিজ ইন ইকোলজি, যেটা মোস্টলি রিসার্চ মেথোডোলজি, কারণ এটা ট্রেডিশনাল রিসার্চ মেথোডোলজি না, এটা একটু ডিফারেন্ট, এনভায়রনমেন্টকে ফোকাস করে রিসার্চ প্ল্যান করতে হয়। ফিল্ড স্টাডিজ ইন আরবান ইকোলজি এই কোর্সটা আমি পড়াই। হিউম্যান সেটেলমেন্ট এন্ড ইকোলজি, ইতিহাসের সাথে মানুষের সাথে কিভাবে এনভায়রনমেন্টের সম্পর্ক, এনভায়রনমেন্টকে বাদ দিয়ে কোনোভাবে হিউম্যান সেটেলমেন্ট চিন্তা করা যায় না, এই থিওরিটা আমরা পড়াই। প্ল্যানিং প্র্যাকটিস এন্ড থিওরি এটাও এখানে পড়ানো হয়, জিআইএস পড়ানো হয়। জিআইএস জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম, এই ম্যাপিংটা মূলত ফর আরবান ইকোলজিস্ট, কিভাবে এনভায়রনমেন্টকে অ্যাড করা যায় প্ল্যানিং প্র্যাকটিস, এইটা জিআইএস এর মাধ্যমে শেখানো হয়। এরকম মোট বেশ অনেকগুলো কোর্সে এখানে অফার করা হয়। তো এই প্রোগ্রামে 3 বছর স্টুডেন্টরা এখানে পড়ার পরে চতুর্থতম বছর তারা মাদার ক্যাম্পাস মানে ইউনিভার্সিটি ইউটাতে চলে যায়, যার জন্য মেজর কোর্সগুলো এখানে করানো হয়। লাস্ট 1 বছর তার ইলেকটিভ কোর্সগুলো করে এবং আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। তো আমরা একটা বিষয় জানি যে বর্তমানে যদি আমরা দেখি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ, তো এই যুগে আপনার যে নগর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কতটুকু জরুরি বলে আপনি মনে করেন এবং কেন? এইটা কিন্তু একটা খুব চমৎকার একটা প্রশ্ন। নগর ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশন বলতে আমরা যেটা কিন্তু বুঝি সেটা কিন্তু আসলে টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি। টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি যেখানে মেজর ব্যাকআপ কিন্তু 4G 5G নেটওয়ার্ক, আমরা টেকনোলজি বেস ইন্ডাস্ট্রিটা হবে 5G নেটওয়ার্ক বেস, এবং এই টোটাল নেটওয়ার্ক বেস ইন্ডাস্ট্রি কিন্তু আসলে আরবান ফোকাস।
পুরো জিনিসটাই হবে একটা আরবান সেটআপের মাধ্যমে। তার মানে যদি আরবান সেটআপটাই আমরা না থাকে, তাহলে এই ফোর্থ রেভলিউশনটাকে আমরা সার্থকভাবে করতে পারবো না। তার পাশাপাশি যদি আমরা একটু চিন্তা করে দেখি যে 2030 সালে নাগাদ প্রায় 65% লোক আর নগরে চলে আসবে, নগরায়ন হয়ে যাবে। বিশ্বের 65% লোক, সমস্ত ইকোনমি, পৃথিবীর 80% ইকোনমি আসলে প্রোভাইড করা হয় এই 40% লোক যারা এখন আরবান এরিয়াতে থাকে। যার কারণে যদি এই নগরায়নটাকে আমরা সুবিন্যস্ত ভাবে না করতে পারি ফোর্থ রেভলিউশনে, এই নেটওয়ার্কটাকে যদি আমরা ইউজ করতে না পারি, আমরা একটা স্মার্ট আরবানিজমে যেখানে হেলদি লিভিং শুধু না, হেলদি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও ইনশিওর করা হবে, এবং একটা ব্যালেন্স ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা সবার জন্য, সব গ্রুপের মানুষের জন্য, যেটাকে আমরা মস্টলি বলি ইকুইটি বা ইকুয়ালিটি। সবাই সুযোগ, ইকুইটি, এখানে সবাই সমান অপরচুনিটি পাবে, সবাই সমান সুযোগ পাবে, সবাই হেলথ ফ্যাসিলিটিস পাবে, সবাই বেটার এডুকেশন পাবে, বেটার লিভিং এনভায়রনমেন্ট পাবে, বেটার হাউজিং পাবে। এবং এটা করার জন্য এমন একটি ইকোনমি দরকার যেটা হচ্ছে ফোর্থ রেভলিউশনের মেইন প্রিন্সিপল, এবং যার ব্যাকবোন হচ্ছে 5G নেটওয়ার্ক, যেটা সিটি বেসড। সুতরাং নগরায়নটাকে যদি আমরা সেভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটার কথা আমরা বলছি বা বারবার নিয়ে আসছি, এটাকে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের ইকোনমিটা হবে এটা বেসড। সুতরাং এই ইকোনমিটাকে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে সত্যিকারের ফলটা যদি আমরা ভোগ করতে চাই, তা আমাদের নগরায়নটাকে ঠিক এই ওরিয়েন্টেড হতে হবে। আর সেটাই আসলে এখন আসলে স্মার্ট আরবানিজমের ফোকাস। আপনি যদি বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে সবাই কিন্তু সেই কথাটাই বলছেন, নগরায়ন যারা করতেছেন তারাও কথা বলছেন, ফোর্থ রেভলিউশনের কথা বলছেন। ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনিও এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছেন যে আমার স্মার্ট নগরায়নের দিকে আমরা যাব, এবং সারা পৃথিবী কিন্তু এখন ওই দিকে মুভ করছে। ওই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে, নগরায়নকে বাদ দিয়ে চিন্তা করা যাবে, এটা আসলে একসঙ্গে হয়ে গেছে এখন। অসংখ্য ধন্যবাদ স্যার। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ফোর্থ রেভলিউশনের যুগে এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটু আপনি পরামর্শ দিতেন যে বাংলাদেশের ক্ষেত্রে আরবান যে প্ল্যানিংটা রয়েছে, এটার ক্ষেত্রে কতটুকু মানে পরিবর্তন দরকার বা কেমন আছে বর্তমান পজিশনটা? এই একটা জায়গায় আমি হয়তো খুব হাইলাইট করতে পারবো না, আমি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে, বাংলাদেশের প্ল্যানিং এর সাথে আমি খুব বেশি জড়িত নেই। তবে যে জিনিসটা বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, যে আমাদের একটা, আমরা কিন্তু ঢাকা কিন্তু ওয়ান অফ দ্য হাইলি আরবানাইজড সিটি, এবং এই আরবানাইজের মেজর কারণটাই হচ্ছে যে ঢাকাতে সমস্ত সুযোগ সুবিধা, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস গুলো কনসেন্ট্রেটেড। ভালো শিক্ষা বলেন, ভালো স্বাস্থ্য বলেন, ভালো জব অপরচুনিটিস বলেন। ইভেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, খুলনা বিশ্ববিদ্যালয় পাশ করে আমাদের প্রথম লক্ষ্য ছিল, সেটা ছিল 2000 সালের কথা, 21 বছর আগের কথা, তাতে গেলে একটা ভালো চাকরি মিলবে। আমার ধারণা সেটা এখনো একই পার্সপেক্টিভই আছে। এরকম একটা আরবানাইজড ওয়ার্ল্ডে যদি আমরা এই ফোর্থ রেভলিউশনটাকে ইউজ করতে চাই, যে হ্যাঁ, ঢাকাকে আমরা এমন ভাবে অর্গানাইজ করবো, চাকরি মিলবে, কিন্তু দরকার নেই ঢাকাতে থাকবা, ইন্ডাস্ট্রিয়াল ঢাকা বেসড, কিন্তু খুলনাতে বা রাজশাহীতে বসে একজন মানুষ সেই ঢাকার কাজটা চালিয়ে দিতে পারে। এটা ফোর্থ রেভলিউশনের ব্যাকবোন, যে আমাদেরকে সবাইকে যে নগর ইকোনমিতে সংযুক্ত হতে হবে, কিন্তু নগরে থাকতে হবে না। নগর ইকোনমিতে আসা যেতে পারে, নগর ইকোনমিতে কন্ট্রিবিউট করা যেতে পারে, নগর ইকোনমির সাথে সাথে ইকোনমিতে কন্ট্রিবিউট করা যাবে, কিন্তু নগরী, ওই নগরেই থাকতে হবে, প্রয়োজনীয়তা নেই। সেটা যেমন সম্ভব। দ্বিতীয়ত, যদি পাবলিক ট্রান্সপোর্টের কথা আমরা বলি, যেটা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকায় দেখি, এই চ্যালেঞ্জটাকে আমরা আরো বেশি স্মার্ট ওরিয়েন্টেড করে ফেলতে পারি। কোন বাসটা কোন মুহূর্তে কোথায় আসতেছে, এবং সেটা করবার জন্য কিন্তু খুব বড় কোনো টেকনোলজি লাগে না। বাংলাদেশে এখন প্রায় 8 কোটির বেশি মোবাইল গ্রাহক, যেটা আমি পেপার পত্রিকা থেকে বলছি, আমি হয়তো কিছু তথ্য একদম সঠিক বলতে পারবো না, এখান থেকে কিছু তথ্য সত্য। এবং ছোট্ট অ্যাপের মাধ্যমে বাসের সাথে এবং স্যাটেলাইট, আমরা সবাই জিপিএস বা গুগল জিপিএস ইউজ করি, নেটওয়ার্ক করে আমরা বলে দিতে পারি যে এই বাসটা কোথায় আসবে, কখন আসবে। সেই অনুযায়ী কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট করে বেশি ঢুকতে পারি। আমি জানি যে আমার এই বাসটা ঠিক এই সময় আমার অফিসের সামনে আসবে, সুতরাং অফিস থেকে আমি এই সময় বেরোলেই বাসটা পাবো, আমাকে আধা ঘন্টা বা 2 ঘন্টা আগে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবং এমনকি বাসের সিট সংখ্যা বলে দেওয়া যে কয়টা সিট আছে, নেক্সট বাসটা কতক্ষণ পরে আসবে, তাহলে যদি আমি এই বাসটা মিস করি, নেক্সট বাসটা পাবো।
জি এইভাবে কিন্তু আমরা মানুষের পাবলিক কারের ডিপেন্ডেন্সটা অনেকটা কমিয়ে আনতে পারি যদি ট্রান্সপোর্টটাকে একটুখানি অ্যাডভান্স করে দিতে পারি, তাহলে ঢাকা শহরের পলিউশনটা আমরা অনেক কমিয়ে আনতে পারি। জি জি এবং এই টেকনোলজি কিন্তু এখন আর রকেট সায়েন্স না, জি এটা ঢাকা ভার্সিটি বা বুয়েটের যে কোনো ইউনিভার্সিটির কিছু ইয়াং ছেলেমেয়েরাই করতে পারবে। এটা খুব সহজ একটা টেকনোলজি হয়ে গেছে এখন সবার হাতে হাতে। সুতরাং আমরা যদি একটু নগর পরিকল্পনাবিদরা যারা আছেন, আমার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছেন, কয়েকজন আমার শিক্ষকই আছেন যারা এখন ঢাকার নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত। মাহমুদ ভাই আছেন, আমার সিনিয়র ছিলেন খুলনা ভার্সিটিতে, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর, অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ। ওনারা যদি একটু সক্রিয়ভাবে এগুলো চিন্তা করেন, ঢাকাকে আমরা আসলে অনেকখানি আধুনিক করা সম্ভব। জি ধন্যবাদ স্যার। তো এখানে একটি বিষয়, যদি এখন মানে বর্তমান সময়ে যদি যুগোপযোগী সিদ্ধান্তগুলো যদি না নেওয়া হয় নগর পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে পরবর্তী কি ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বা কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি যদি একটু এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে বলি, সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে যে ল্যান্ড ডিগ্রেডেশন যেটা হয়, যে ঢাকা শহরে আমাদের যে পরিমাণ লোক আসে, আমি ঢাকাকেই যদি শুধুমাত্র এক্সাম্পল হিসাবে ধরি, এই পরিমাণ লোকের আবাসনের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারিনি বা পারার কথাও আসলে না। অতটুকু আয়তনে এত লোকের একটা সময় যেটা আসে, যারা নিম্ন আয়ের মানুষ, যারা যারা ঢাকামুখী হয়, তারা যে বসবাস করে ভালনারেবল জায়গাগুলোতে, যেমন নদীর পাড়ে বা কামরাঙ্গীর চরবর্তী এলাকায় এবং বস্তি এলাকাতে। তো এটা দুই ধরনের, একটা হয় যে ন্যাচারালি একটা হাজারাস সিচুয়েশন তৈরি করা, ন্যাচারাল ড্রেনেজ গুলোকে বন্যার পানি সরাসরি নদীতে সেটাগুলো ব্লক করে আবাসন তৈরি করে দেওয়া, ফলে ন্যাচারাল ডিজাস্টারের মুখোমুখি হয়। আর ম্যানমেড ডিজাস্টারের ভয়াবহতার মুখী না। আপনি দুদিন পরপরই শুনবেন যে অমুক বস্তিতে আগুন, তমুক বস্তিতে আগুন। এর কারণটা হচ্ছে যে ওখানকার লিভিং স্ট্যান্ডার্ড এমন ভাবে তৈরি হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের জন্য, কোনো সেফটি রিকোয়ারমেন্ট নেওয়া হয়নি, যার কারণে হেলথ হ্যাজার্ডটা থাকে। এটা একটা বড় চ্যালেঞ্জ, বা নিজের হেলথ হ্যাজার্ডটা খুব ভয়ানক হয়ে। আচ্ছা, দ্বিতীয়ত যে জিনিসটা আসে, যে পলিউশন লেভেলটা, পলিউশন কিন্তু শুধুমাত্র গাড়ি থেকেই হয় তা কিন্তু না। পলিউশন গাড়ি থেকে হয়, ইন্ডাস্ট্রি থেকে হয়, এর পাশাপাশি ম্যানমেড কিছু পলিউশন আছে, যেটা আমরা ওভার ক্রাউডেড এর কারণে তৈরি করি। আমরা লাইট পলিউশন করি, দিন রাত আলো জ্বালিয়ে। পলিউশনের কারণে আমাদের ইকোলজি কংক্রিট তৈরি করে গ্রিন এনভায়রনমেন্টকে এফেক্ট করি, যেটা যারা বায়োলজি তারা ভালো বুঝবে, ইকোসিস্টেম সার্ভিস, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যা গ্রহণ করি, সমস্ত আমাদের খাদ্য, আমাদের নিঃশ্বাসে, আমরা ইকোসিস্টেম সার্ভিস ব্যবহার করি আনওয়ান্টেড আরবানাইজেশন, যার কারণে ইভেন্চুয়ালি সব ফিরে আসে আবার আমাদের কাছে। মানে আরবান ইকোলজিতে একটা শব্দ আছে, যেটা হলো যে এভরিথিং ইজ কানেক্টেড উইথ এভরিথিং। এটা আমরা একসময় করে মনে করছি যে আমাদের উন্নতি হচ্ছে, একটা সময় আবার আমাদের কাছে ফেরত আসে। এই অপরিকল্পিত নগরায়ন করে যদি আমরা মনে করি যে আমরা খুব নগরায়িত হচ্ছে, একটা সময় এটা আবার আমাদের কাছে ফিরে আসবে অভিশাপ হিসেবে। এই মুহূর্তে যদি এটা সিদ্ধান্তটা না নেওয়া হয় যে আমাদের প্রজন্মটাকে সুরক্ষিত করতে, যদি আমরা সুপরিকল্পিত নগরায়ন না করি এবং যেখানে এনভায়রনমেন্ট এবং টেকনোলজিকে একসাথে না আনতে পারি, তাহলে হয়তো আমাদেরকে আরো চড়া মূল্য দিতে হবে, আমাদের প্রজন্মকে অনেক বড় মূল্য দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আশা করি আপনারা যারা শুনছেন এখান থেকে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। আর যদি এখানে কেউ কোনো ধরনের নীতি নির্ধারক কেউ যদি শুনে থাকেন আমাদের আজকের এই আলোচ্য বিষয়গুলি, তো অবশ্যই আপনারা একটু বিবেচনা করবেন এবং সময় উপযোগী কিছু সিদ্ধান্ত আপনারা অবশ্যই বাস্তবায়ন করবেন, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি। আর আমাদের আহ নগর যে পরিকল্পনা বাস্তবায়ন, সেক্ষেত্রে হচ্ছে যে টেকনোলজির সাথে একটু কম্বাইন্ড যদি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক টাইমিং যে ব্যাপার স্যাপারটা আছে সেটা অনেকটা বেঁচে যাবে এবং হচ্ছে আমরা আরো স্মার্ট হয়ে উঠবো, আমাদের সময়টা অনেক বেঁচে যাবে এবং হচ্ছে সঠিক পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে যানজটের যে একটা মতো জটিল সমস্যা, এটাও হয়তো এক সময় দূর হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার গবেষণার ফিল্ড এখন বর্তমানে কোন দিকে যাচ্ছে, আপনি কি যে গবেষণা করছেন বর্তমানে? এইখানে আমি আরেকটাখানি বলবো যে অনেকে আমরা মনে করি যে যেটা গবেষণা শুরু হবে আমরা সবসময় ওই এক লাইনে থাকবো। আমি কিন্তু পিএইচডি করেছিলাম ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে, একেবারে একটা ডিফারেন্ট জিনিস। ক্লাইমেট চেঞ্জ এর পাশাপাশি ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে, ওইটা নিয়ে গবেষণা করতে করতে তারপরে এখন আমি যে লাইনে কাজ করি সেটা হলো ভেরি মাচ স্মার্ট আরবানিজম, কিভাবে আধুনিক নগরায়ন করা যায় এবং সেখানে
কিভাবে ফ্রম এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ, ফ্রম আরবান ইকোলজিক্যাল পার্সপেক্টিভ। আর এটা করতে করতে হঠাৎ করে এই যে কোভিড-19, যেটা কোভিড-19 কিন্তু পৃথিবীর পুরো বিশ্বায়ন ব্যবস্থাটাকে বা নগরায়ন ব্যবস্থাটাকে আমি বলবো, আমি ওই পার্সপেক্টিভ থেকে দেখি, অনেকটাই বদলে দিয়েছে। যে আমাদের প্রত্যেকটা ঘনবসতিপূর্ণ নগরী কিন্তু আসলে একটা পারমাণবিক অ্যাটম বোমার মতো। মানে যদি করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণ কোন একটা কর্নারে হয়, যে কোনো ঘনবসতিপূর্ণ নগরী মুহূর্তের মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে। এটা কিন্তু প্রতিরোধ করার একটা সহজ এবং খুব সহজ পদ্ধতি হচ্ছে যে পারস্পরিক দূরত্বটা বজায় রাখা। এবং এটা দিয়ে কিন্তু আমরা, এবং এটা মাথায় রেখে এখন সমস্ত নগর পরিকল্পনা সাজানো হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি ফ্রান্সের দিকে তাকান, তারা তাদের মেইন পার্কিং লটগুলোকে বন্ধ করে দিয়ে ওপেন স্পেস, যাতে পার্কিং লটে গাদাগাদি না হয়, মানুষ দূরে দূরে গ্রিন নেচারকে এনজয় করতে পারে এবং সামাজিকভাবে বুঝতে পারবে, কিন্তু দূরত্ব বজায় রেখে। তো এইটা এখন একটা খুব প্রায়োরিটি হয়ে গেছে। আমি যে শহরে থাকি, সন্ডো, আরবান পার্ক ডেভেলপের মাধ্যমে পাবলিক একত্রিত হচ্ছে, কিন্তু অনেক দূরে থাকছে। কারণ ন্যাশনাল ডিস্টেন্স, আপনি যখন পার্কের মধ্যে হাঁটছেন তখন কিন্তু আপনার সাথে আপনার বন্ধুর একটু দূরত্ব থেকেই যায়। কিন্তু আপনি যখন নিউ মার্কেটে হাঁটছেন, আপনার সাথে আপনার বন্ধুর দূরত্ব রাখা কিন্তু খুবই কঠিন কাজ। আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝলাম, ঢাকা নিউ মার্কেটে যখন আপনি হাঁটছেন, দুজন মানুষের মধ্যে দূরত্ব রাখা খুব কঠিন। কিন্তু আপনি যখন রমনা পার্কে হাঁটছেন, দুজন মানুষের চাইলেই দূরত্ব রাখা যায়। এবং এই ছোট দূরত্বটাই কিন্তু কোভিড-19 পৃথিবীর অনেক দেশকে সাকসেসফুল রেজাল্ট দিয়েছে, যার মধ্যে সাউথ কোরিয়া একটা ভালো উদাহরণ হতে পারে। এইখানে চিন্তা করে আমি আবার আমার এখন কারেন্ট রিসার্চটা, এটা মূলত এই কোভিড-19 প্যান্ডেমিকটা কিভাবে আমরা আরবান ডিজাইনের মাধ্যমে বা আরবান প্ল্যানিং এর মাধ্যমে এটা কমিয়ে আনতে পারি। শুধু কোভিড-19 নয়, যে কোনো এই সংক্রমিত ব্যাধি যেটা পরস্পরের মাধ্যমে সংক্রমিত হতে পারে, এটা নগরের মধ্যে কমানো অনেকটাই সম্ভব। এখন আমি ক্লাইমেট মাইগ্রেশন থেকে শুরু করেছিলাম, সেখান থেকে আমি চলে আসছি এই সংক্রমিত ব্যাধি এবং নগরায়ন। যে আমার এটা বলার কারণ হলো এই যে আমরা যারা রিসার্চ করি বা রিসার্চে যারা আগ্রহী বা যারা ইয়াং জেনারেশন ইউনিভার্সিটিতে পড়ছি বা পড়াচ্ছি, সবসময় মনে রাখতে হবে রিসার্চ কিন্তু ভেরি ডাইনামিক এবং সময় উপযোগী। নিজেকে সবসময় নতুন কোনো চ্যালেঞ্জ নেবার জন্য তৈরি রাখতে হবে, তা না হলে আসলে নিজেকে রিসার্চার বলা যাবে না। আমার রিসার্চ আপনি এই দিকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে এটা হচ্ছে আমাদের জন্য একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করছেন বাংলাদেশি তরুণদের জন্য, যে আসলে আমাদেরকে আমাদের গবেষণা ক্ষেত্র বা হচ্ছে আমাদের কার্যক্রম সম্পর্কে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাইমেনশন অবশ্যই যুক্ত করতে হবে এবং যুগোপযোগী কার্যক্রমগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এবং নিজেকে যেহেতু সারা বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে। অবশ্যই কোন একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, যে আমি একটা বিষয় নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করলাম বা নিয়ে আমার গবেষণা কার্যক্রম শেষ বা হচ্ছে আমার পিএইচডি তো হয়ে গেল। এক্ষেত্রে যে পরবর্তী বর্তমান সিচুয়েশন অনুযায়ী কি ধরনের সমস্যা হতে পারে বা কোন ধরনের সমস্যা একজন যারা গবেষক থাকেন তারা অবশ্যই সময় উপযোগী কিছু চিন্তা করেন, এবং সেই ক্ষেত্রে যদি করেন তাহলে আমাদের অবশ্যই একটা ভালো অ্যাডভান্টেজ হবে, আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা ভালো সুবিধা হয়তো তারা তাদের কাছ থেকে পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই কার্যক্রম জন্য খুব সাধুবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আপনি আপনার গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। তো আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার এছাড়াও মানে হচ্ছে আপনার এই প্রফেশনাল গবেষণা কার্যক্রম বা হচ্ছে টিচিং শিক্ষকতা ছাড়াও আপনি কোন ধরনের নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন? আমি নন প্রফিটেবল অর্গানাইজেশন বলতে এই মুহূর্তে অ্যাক্টিভলি খুব ইনভলভ আছি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে, WFP, ওদের কার্যক্রমের সাথে আমি জড়িত। আর এছাড়াও আর যা আছে, যেমন আমি কিছু প্রফেশনাল অর্গানাইজেশন, যেমন প্ল্যানিং ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া, এটার আমি মেম্বার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP, তারও আমি একজন মেম্বার। হংকং ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, তাদের আমি গ্রাজুয়েট মেম্বার। এই আরবান ল্যান্ড ইনস্টিটিউট খুব অল রিকগনাইজ একটা, যারা সারা পৃথিবীর ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে আরবান এরিয়া ল্যান্ড ম্যানেজমেন্ট করা যায়, আমি তাদের একজন অ্যাক্টিভ মেম্বার। এই নন প্রফিট অর্গানাইজেশন গুলোর সঙ্গে তার বেশিরভাগই আমার পেশার সাথে সংযুক্ত। একটা নন পেশার সাথে সংযুক্ত, সেটা হলো WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আসলে এটা নিজের মানবিকতার কারণেই হোক, নিজের ভালো লাগার কারণেই হোক, নিজের দায়িত্ববোধের কারণেই হোক, অনেকগুলো কারণ থেকে আমি এদের সঙ্গে জড়িত। আর যদি অন্য কোনো নন প্রফিটেবল বা লোকাল অর্গানাইজেশন, সেরকম ভাবে আমি আর কারোর সাথে খুব একটা এই মুহূর্তে কানেক্ট নেই।
জি জি, আপনার বক্তব্য দেখে আমরা বুঝতে পারলাম যে আপনি বেশ কয়েকটি নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন। এর মধ্যে হচ্ছে যে কিছু আপনার প্রফেশনের সাথে যায় এরকম কিছু, মানে আপনার কার্যক্রমের সাথে যায় এরকম কিছু হ্যাঁ, একটা আদার্স। তো এখন আপনার এই যে কার্যক্রমগুলোর সাথে আপনি কিভাবে সম্পৃক্ত থাকেন, বা হচ্ছে এই সময়টা কেমন দেন অর্গানাইজেশন? এটা এটা কিন্তু আমি নিজের পাশাপাশি আবার বলবো, প্রত্যেক ইয়াং যারা এখন একাডেমিক বা যারা পড়ছে প্রত্যেকেরই কিন্তু নিজের প্রফেশনের সাথে যে প্রফেশনাল অর্গানাইজেশন আছে তার সঙ্গে একটা যুক্ত থাকাটা খুবই জরুরি। আমরা মনে করি যে অর্গানাইজেশন সঙ্গে আমি কেন যাব, কারণ হলো একটা অর্গানাইজেশন হলো একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আমাকে আরো অন্যের সাথে পরিচিত করবে। এটা সাধারণ হিসাব যেটা আমি বলি যে আমি যেমন সংযুক্ত হলাম আর আরবান ল্যান্ড ইনস্টিটিউট, খুব গ্লোবালি এরা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের আরবান এরিয়ার ল্যান্ড কিভাবে ম্যানেজ করে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের কনফারেন্সে তারা আয়োজন করে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের আয়োজন করে, যেখানে আরো বড় বড় এক্সপার্টদের আসে বা তাদের আলোচনা শোনার সুযোগ হয়। এখান থেকে আমি আমার নিজেকে আপলিফ্ট করতে পারি, নিজের জানার পরিধি বাড়াতে পারি, তাদের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হয়, পরবর্তী কাজ করবার একটা সুযোগ হয়তো অনেক সময় তৈরি হয়, অনেকের সঙ্গে কোলাবোরেটিভ ভাবে কাজ করবার সুযোগ হয়, সেটা যেমন। প্লাস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে যেটা জড়িত, এটা হলো যে আমি মানুষের জন্য কাজ করবার কিছু সুযোগ পাওয়া যায়। কারণ সবকিছুর ঊর্ধ্বে হলো আমরা হলাম মানুষ, এবং মানুষ যদি মানুষের জন্য কাজ না করবে তাহলে তার মানুষ আবার প্রয়োজন তো আসলে খুব বেশি নেই। যে একটা মানুষের একটা মানুষের জন্য কিছু না করতে তাহলে তার আসলে মানুষ আবার খুব একটা প্রয়োজনীয়তা, মানে এটা আমার নিজস্ব মতামত, তাহলে তার মানুষ আবার খুব একটা প্রয়োজনীয়তা নেই যদি আমি অন্য মানুষের জন্য কিছু করতে না পারি। তো সেই দায়িত্ববোধ থেকে আমি ফুড প্রোগ্রামের সাথে, আমি প্রফেশনাল অর্গানাইজেশনের সাথে জড়িত, যেখান থেকে প্রফেশনালি আমি আমার কন্ট্রিবিউশনটা করতে পারি। করতে হলে প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা আছে। আমি একা, আমাদের অনেকেরই কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, আমি জানি যেখানে যদি কেউ যুক্ত থাকে, অনেক যারা শুনবে, অনেকেই অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, চিন্তা ভাবনা আছে, কাজ করার আগ্রহ আছে, কিন্তু এটা করার জন্য তাকে একটা প্ল্যাটফর্ম দরকার, সেটাকে ভয়েসটা পেশ করতে পারে। এই জন্য সোশ্যাল নেটওয়ার্কে আমি এখান থেকে সুযোগ হলো যে আমি আমার মতামত দিতে পারি, সেটা গ্রহণযোগ্য হলো বা হলো না সেটা বড় কথা নয়, দুজন শুনলো, তারা সেটাকে আরো ক্রিটিসাইজ করতে পারে যে আপনার মতামত এখানে চেঞ্জ করা দরকার ছিল, যার মাধ্যমে আমি নিজেকে উন্নত করতে পারি, তাই তো আমি ভুল করেছি। অথবা অনেক হয়তো নিতে পারে যে হ্যাঁ এটা একটা ভালো কথা, আমরা এই দিকটা চিন্তা করতে পারি। এইভাবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নন প্রফিটেবল অর্গানাইজেশন সম্পর্কে অনেক অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন, কাজ করছেন কিভাবে সে সম্পর্কে আমরা জানলাম। তো আমরা একটু ফিরে যেতে চাই আপনার স্বর্ণালী শৈশবে। আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে, কেমন কেটেছে, এবং সেখানে মজার কোনো ঘটনা কি আছে কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার শৈশব, আমার যখন থেকে মনে পড়ে, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। আমার বাবা যখন আমি মানে প্রথম কথা বলা শিখি, যদি আমার আদি বাড়ি খুলনাতে, আমার বাবা তখন রাজশাহীতে ছিলেন, রাজশাহী বাংলাদেশ ব্যাংকে কর্মরত। তো আমি আসলে রাজশাহী ভাষাটা শিখেছিলাম, রাজশাহীর লোকাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু ছোট বাচ্চারা যেটা শুনে চারপাশে সেটাই শিখে। তো এটার জন্য যখন আমরা খুলনাতে নানা বাড়ি বা ঈদের ছুটিতে মানে বাৎসরিক শীতকালের ছুটিতে যখন আমরা খুলনায় আমার নানা বাড়ি বা দাদা বাড়ি আসতাম, আমি সবার ছোট আমার ভাই বোনদের মধ্যে সবাই আমাকে রাজশাহীর ভাষা শুনতে চাইতো। আমার খালারা ফুকুরা চাচারা আমাকে একটু করে মানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, লেগে গেলেই আমি রাজশাহী ভাষায় বলতাম, তাহলে আমাকে জ্বালাইছে মা, আমাকে জ্বালাইছে। এটা শুনতে ওরা খুব মজা পেত যে আমি রাজশাহী, কারণ এটা ছিল আমার মানে প্রথম মানে শৈশবের ইয়ে, আমার খুব মনে পড়ে। তো আর কৈশোর বলতে যেটা হয়, আমি রাজশাহীর একটা ভালো দিক আমি বলবো যে রাজশাহীতে যখন আমি একটা বড় সময় পর্যন্ত বড় হয়েছি রাজশাহীতে, তো এই পাবলিক লাইব্রেরি আমার পছন্দের একটা জায়গা ছিল। আমি খুব বেশি সময় কাটাতাম, আমি জানি না এখনকার বাচ্চারা যায় কিনা, ওখানে বাচ্চাদের গল্পের বই পড়ার একটা কর্নার ছিল, অনেক রকমের গল্প। আমি এবং তখন এত আসলে ভয় ছিল যে বাবা নামিয়ে দিয়ে আসতে হবে, মা নামিয়ে দিয়ে আসতে হবে, আমি হেঁটেই বাড়ি থেকে চলে যেতাম পাবলিক লাইব্রেরিতে, ওখানে যে বইটাই পড়ে এবং স্যান্ডেল এবং ফুটবলটা রাখারও জায়গা থাকে, ওখানে রেখে পড়ে আবার স্যান্ডেল আর ফুটবলটা নিয়ে আমি বাড়ি চলে আসতাম। একটা সময় প্রচুর গল্পের বই পড়েছি পাবলিক লাইব্রেরিতে, কারণ কোনো বাধা নিষেধ ছিল না। আমি জানি না এখনকার বাচ্চারা আর আছে কিনা। তারপরে রাজশাহী থেকে আমি কৈশোরে একটা খুলনায় চলে আসি আমি ইয়ার 3-তে। তো ইয়ার 5-এ খুলনায় আসি, এবং তখন আমি খুলনা জেলা স্কুলে ভর্তি হই। আমার একটা খুব ঘটনা মনে পড়ে, খুলনা জেলা স্কুলে যখন আমি প্রথম ভর্তি, বাবা ভর্তি করে দিলেন। তো যেহেতু আমি বাইরে থেকে আসছি, স্বাভাবিকভাবে প্রথম বেঞ্চিতে আমার জায়গা হওয়ার কথা না, এমন হলো না, আর আমাকে পেছনের বেঞ্চিতে বসিয়ে।
প্রথম সারির বেঞ্চে যারা বসে স্বাভাবিকভাবে তাদেরকে খুব আগ্রহ থেকে আর ওরা কত ভালো ছেলে। তো আমি পেছনেই বসতাম। একদিন হঠাৎ করে টিফিন ব্রেকে ছেলেপেলে কিছু করতে নাই, ডেকে কি করবি, আমি যেহেতু প্রচুর গল্পের বইয়ের মধ্যে পড়ছি, আমি বললাম যে আমি একটা গল্প বলতে পারি তোমাদেরকে বাংলা। সবাই বলে হ্যাঁ গল্প বলো গল্প বলো। আমি তখন একটু মজা করে কথা বলতে পারতাম। তো বাংলায় একটা গল্প বলার পরে জসীমউদ্দিনের পল্লী জসীমউদ্দিন একটা আয়না গল্প ছিল, যে একটা লোক প্রথমে আগে কিছু একটা আয়না বের করে ফিগার থেকে কুড়িয়ে দেখে তার মধ্যে আর একটা সে তো খুবই রেগে গেল, সে আয়নাটা লুকায় রাখছিল একটা ঝুড়ির মধ্যে। তার ওয়াইফ ওই আয়নাটা খুঁজে পেয়ে দেখে, হ্যাঁ তুমি আর একটা বিয়ে করছো কারণ ওই আয়নার মধ্যে তাকে দেখা যাচ্ছে। এটা দেখে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। এটা খুব মানে ছেলেপেলা পথ। এরপর আমার কাছে খুব দাবি ছিল প্রত্যেকদিন আমাকে গল্প বলতে হবে, এবং যথারীতি প্রথম পেছনের বেঞ্চ থেকে এক পাশে আমার জায়গা হয়ে গেল প্রথম বেঞ্চে, ভালো ছাত্রদের মাঝখানে। তারাও খুব আগ্রহ করে আমার বন্ধু হয়ে গেল, এই তো খুব ভালো গল্প বলতে পারে। এবং তাদের একজন এখন খুব বড় বড় পজিশনে আছেন, যেমন গ্রামীণ ফোনের ডেপুটি ডিরেক্টর সর্দার শওকত আলী রানা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এবং সেই প্রথম বেঞ্চের একজন ছাত্র যে আমাকে পিছন বেঞ্চ থেকে প্রথম বেঞ্চে তার নিয়ে আসছি। তো এইভাবে এটা হলো আমার শৈশবের কিছু মজার ঘটনা, যে কিছু গল্পের বই পড়াও আমার কাজে লাগছিল। সুতরাং আমি বলবো বাচ্চাদেরকে যে আমরা যারা গল্পের পড়ি, এই বই পড়ি, গল্পের বই পড়িস না, স্কুলের বই পড়, গল্পের বইও কাজে লাগে। তো পরবর্তী আমার কৈশোর ক্যাডেট, আমি ক্যাডেট করতে পড়তে ক্লাস 7 থেকে 1989 সালে আমি ক্যাডেট কলেজে ঢুকি। ক্যাডেট কলেজ আমার জীবনে একটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়, কারণ আজকে আমি যা তার পিছনে ক্যাডেট কলেজ একটা বড় ভূমিকা, একটা ডিসিপ্লিন, একটা প্রতিযোগিতামূলক আচরণ তৈরি করা। এবং আমার ক্যাডেট কলেজের বন্ধুরা আমার জন্য অনেক করেছে, কারণ ওরা শুধু বন্ধু না, ওরা আমরা একসাথে বড় হয়েছি। ক্লাস 7-এ একটা যখন মানুষ বিকাশ করে তখন সবাই একসঙ্গে ঘুরছে, এবং ওদের সঙ্গে প্রতিযোগিতা করে, ওদের কাছ থেকে শিখে, ওদের করে আজকে আমি এখানে আসি। এটা আমার একটা স্বর্ণালী, ক্যাডেট কলেজটা আমার জন্য একটা স্বর্ণালী অধ্যায় আমার জীবনে। আমার ক্যাডেট কলেজ একটা স্বর্ণালী অধ্যায়। অনেকে হয়তো এটা নিয়ে সমালোচনা করেন, ক্যাডেট কলেজ একটা এই জিনিস ওই জিনিস, কিন্তু আমি করবো না, কারণ আমাকে তৈরি করার পিছনে ক্যাডেট কলেজ একটা ভূমিকা ছিল। আপনার শৈশবের কথাগুলো শুনে খুব ভালোই লাগছিল, যে একটু নস্টালজিয়া আছে, ওখানে খুব ভালো মজা করেছেন। আবার হচ্ছে অনেক ধরনের হচ্ছে যে আপনার পিছনে থাকা থেকে সেখানে গল্পের মাধ্যমে সামনের বেঞ্চে চলে আসছেন, ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা জানি আপনি 2000 সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং এর উপর ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। তারপর 2003 সালে হংকং বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি, আবার 2008 সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে একই বিষয়ে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন। তো এছাড়াও আপনি দুটি ডিপ্লোমা ডিগ্রি করেন এবং ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। আপনার এই যে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আপনার শিক্ষার সুযোগ হয়েছে, তো এক্ষেত্রে আপনার যে শিক্ষার পরিবেশটা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখেছেন, এরকম তুলনামূলক চিত্রটা যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। ওইভাবে খুব স্পেসিফিকলি তুলনা হয়তো করা যাবে না, কারণ যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, খুলনা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু খুবই নতুন একটা ইউনিভার্সিটি, আমি 6th ব্যাচের স্টুডেন্ট, এবং আমরা যখন সেকেন্ড ইয়ারে তখনই খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু তখন অনেক আধুনিক। সেই আমি যখন ভর্তি হই 1995 সালে, 96 সালে প্রথম ইন্টারমিডিয়েট পাস করে, পুরো কিন্তু খুলনা ইউনিভার্সিটি আমি 6th ব্যাচ, খুবই নতুন একটা, খুবই নতুন, একদম ফার্স্ট একটা মাত্র একাডেমিক বিল্ডিং ছিল, ক্যান্টিন বলতে কিছু ছিল না, আর তেমন ছিল না, লাইব্রেরি রিসোর্স অত্যন্ত লিমিটেড। তার ভিতরে আমাদের শিক্ষকদের কিন্তু আগ্রহটা খুব, এবং খুলনা ইউনিভার্সিটি আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি সেই সময় তারা সিজিপি সিস্টেম চালু করল, অত্যন্ত একটা মানে আধুনিক জিনিস, যেটা শুধুমাত্র তখন পর্যন্ত বইতেই চালু ছিল, আর কথা ছিল না। এবং খুলনা ইউনিভার্সিটি তখন সেটাকে নিল যাতে করে স্টুডেন্টদেরকে অল্টারনেটিভ কোর্স দেওয়ার অফার থাকে, এই জিনিসটা ছিল। তুলনামূলক চিত্র বলতে গেলে আমি যেটা বলবো, যেটা হয়তো এখনো আছে কি, যে আমাদের ইউনিভার্সিটি গুলোর রিসোর্স অনেক কম। রিসোর্স কম এই অর্থে যে লাইব্রেরি গুলো অত রিচ না, লাইব্রেরিতে প্রকাশনা গুলো আধুনিক থাকে না। আমরা হয়তো এখনো সিনিয়র ভাইদের নোট পড়তে পছন্দ করি, সিনিয়র ভাইরা বা নিজে কিছু করবো, কারণ সেরকম ভাবে এখন হয়তো সবার হাতে ফোন আসছে, গুগল আসছে, কিন্তু আমাদের ওই সময় গুগলও ছিল না, ফোনও ছিল। আমি কম্পিউটার দেখছি 4th ইয়ারে, 2000 সালে প্রথম আমি কম্পিউটার দেখি, তারপর নিজের কম্পিউটার, আমারও তখন কম্পিউটার ছিল, বন্ধুদের কম্পিউটারে একটু একটু করে
জিএস শেখা। তো এইভাবে কিন্তু সেই ওই সময়টা আমাদের শিক্ষকরা কিন্তু খুব সচেতন ছিলেন আর অনেক নতুন কিছু আমাদের জন্য চেষ্টা করতেন। পরবর্তী আমি আসি হংকং ইউনিভার্সিটি আসলে ওখানে আমার মাস্টার্স হয় আরবান প্ল্যানিং, সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট আন্ডারে আরবান প্ল্যানিং আমি মাস্টার্স ডিগ্রি করি। তো ওইটা হংকং ইউনিভার্সিটি কিন্তু পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং 23 নাম্বার ইউনিভার্সিটি। ওদের রিসোর্স ম্যাটেরিয়ালস অনেক অ্যাডভান্স এবং ওদের পড়ানোটা তখন আমি প্রথম আমাদের অ্যানালাইটিক্যাল ওয়েতে শিখতে হবে। এরকম নয় যে একটা থিওরি আমরা জানলাম, মুখস্থ করলাম এবং লিখিত পরীক্ষা অংশ নিলাম, যে ভালো করে লিখতে পারলো সে পাশ করে বেশি মার্ক পেলো ফার্স্ট বয়, যে ভালো করে লিখতে পারলো না বা একটা ক্রিয়েটিভ আইডিয়া দিল, তোমার তো থিওরির সাথে মেলেনি, তুমি তো মুখস্থ করতে পারো না, তুমি ফার্স্ট বয় না, তুমি লাস্ট। এরকম কনসেপ্টের বাইরে আমরা চলে আসলাম। এখানে অ্যানালাইটিক্যাল, তুমি একটা জিনিসকে তোমার মতো করে চিন্তা করে ক্রিটিসাইজলি লিখতে পারো। এটা হলো একটা পার্থক্য। আমি এটার জন্য কিন্তু আমাদের শিক্ষকদেরও দোষ দিব না কোনো বাংলাদেশে, হলো আমাদের রিসোর্স লিমিটেশন, স্টুডেন্টরা ক্রিয়েটিভ হতে পারছেন না, যার কারণে শিক্ষকের একটা লিমিটেশন থেকে যাচ্ছে যে তুমি তো ক্রিয়েটিভ হতে পারছো না, যেটুকু শিখতো তার মধ্যে থেকে তুমি জানো। কারণ পরবর্তী আমি যত বাংলাদেশি স্টুডেন্ট পড়িয়েছি আমার জীবনে বিদেশের মাটিতে, দে আর এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট। আমার খুব বিস্ময় লাগতো যে অল্প রিসোর্স থেকে এসে এই ছেলেটা বা মেয়েটা এত ভালো করে যখন এত তার প্রতিভা একদম মানে সে যথাসাধ্য চেষ্টা করে। পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে আবার করি, এটা আমি এনভায়রনমেন্টাল সায়েন্স পলিসি এন্ড ম্যানেজমেন্টে মাস্টার্স করি। ওইটা আমাকে কিন্তু আমার ডিফারেন্ট ডিরেকশন, আমি আরবান প্ল্যানিং এ আন্ডারগ্রেড করা, আরবান প্ল্যানিং মাস্টার্স করা, এনভায়রনমেন্টাল প্ল্যানিং মাস্টার করলাম। আমি প্রথম শিখলাম যে আরবান প্ল্যানিং এর সাথে কিভাবে এনভায়রনমেন্টটাকে অ্যাড করা যায়, কিভাবে আমরা একটা টপিককে ডাইভার্স, এই যে একটা তুলনামূলক চিন্তা একটা স্টুডেন্টকে ডাইভার্স হবার যে সুযোগটা করে দিল সেটা। পরবর্তী আমি পিএইচডি করি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া থেকে, যেখানে ক্লাইমেট মাইগ্রেশন, এবং আমার ফোকাস ছিল বাংলাদেশ। তো ওইটা করে আমি আসলে এটা হলো ডাইভার্সিফিকেশন, এবং এখানে যে সুযোগগুলো থাকে চিন্তার সুযোগটা অনেক বাড়িয়ে দেয়। বাংলাদেশে আমি ইউনিভার্সিটি আমি যখন পড়তাম সিচুয়েশন অনেক বদলে গেছে, স্টুডেন্ট, এবং আমি নিশ্চিত এখনকার স্টুডেন্ট অনেক অনেক স্মার্ট আমার থেকে, যখন ওখানে ছিলাম তার থেকে অনেক স্মার্ট। তো আমার যেটা মনে হচ্ছে লিমিটেশন যেটা, যে ওখানে সুযোগটা আমরা অনেকটা করে দিই, স্টুডেন্টকে চিন্তা করার ক্ষমতাটা বা পথটা দেখিয়ে দিই না যে তুমি আরো অনেক ভাবে চিন্তা করতে পারো, যেটা বাইরের দেশে একটা স্টুডেন্টকে আমরা অনেক করে দিই। তুমি কেন চিন্তা করছো না, আমি তোমার শিক্ষক, তার অর্থ এই না যে আমি সব জানি, তুমি আমার থেকে বেশি জানতে পারো। আমার যেটা কাজ যে আমি তোমাকে পথ দেখাতে পারি যে এই পথে তুমি চিন্তা করে দেখো। তুমি এটা আমি বিশ্বাস করি, আমার অনেক স্টুডেন্ট আমার থেকে অনেক জানে। হ্যাঁ, আমাদের একটা সমস্ত লিমিটেশন থাকে বাংলাদেশে যে শিক্ষকের বিষয় উপরে কথা বলা যাবে। আমি জানি না এখন এটা আছে কিনা, যে শিক্ষকের উপরে কথা বলে খুবই বেয়াদব ছেলে, হ্যাঁ বেশি বোঝো, কিন্তু এই দেশে আমাকে অনেকটা প্রশ্ন করা যায়, তুমি এটা বললে কিন্তু আমি তো দেখছি অমুক অমুক লেখক এটাকে এভাবে লিখছে, তোমার সাথে তার কথা কি পার্থক্য, এটা কিন্তু আমাকে প্রশ্ন করা যায়। আমি যদি না জানি আমি বলি যে আচ্ছা ঠিক আছে, এটা আমি আসলে দেখিনি, তুমি দেখেছো, তুমি বলো, আমি তোমার কাছ থেকে শিখি, আমাকে একটু সময় দাও, আমি শিখে তারপর তোমার সাথে আলোচনা। যে এই যে একটা স্টুডেন্টকে যে প্রিভিলেজটা দেওয়া, এই তুলনামূলক চিত্রটা আমার কাছে খুব আমাদের স্টুডেন্ট যদি এটা পেত, তারা আরো অনেক দূরে, মানে অনেক অনেক দূরে। আমাদের স্টুডেন্টরা বাংলাদেশ থেকে মেয়েরা অনেক মেধাবী, তারা শুধু সুযোগটা পায় না বলে মেধা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আমি কখনো পাইনি, আমি যাদেরকে পড়ি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো তুলনামূলক চিত্র আপনি দেখিয়েছেন। সবচেয়ে মূল যে পয়েন্টগুলো আপনি ফোকাস করেছেন সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে রিসোর্সের কারণে হয়তো বা নিজের স্বাধীন চেতা একটা গবেষণা বা হচ্ছে যে আমি কি চিন্তা করছি, চিন্তা করার রিসোর্সের তো প্রয়োজন আছে, একটু গবেষণা করার জন্য রিসোর্সের প্রয়োজন, এই প্রতিবন্ধকতার কারণে হয়তো আমাদের এই কাজটা হয় না। তবুও যে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই লিমিটেশনকে মেনে নিয়ে যতটুকু পারা যায় যে ছাত্র শিক্ষক একটা ভালো সম্পর্ক বজায় রাখা এবং হচ্ছে
একটা স্টুডেন্ট যদি একটা মত প্রকাশ করে, সেক্ষেত্রে এই মতটাকে প্রাধান্য দিয়ে তাকে আরো এপ্রিসিয়েট করে নতুন কিছু ভুল হলেও তাকে যাতে মানে এমন ভাবে ইয়া করা যেন সে ডিমোটিভেটেড না হয়ে যায়, সেই বিষয়টা অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। আমরা তো একটা জিনিস জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করছেন, তো ওনারা হচ্ছে যে অধ্যাপক হিসেবে রয়েছেন, তারা তো বাহিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছেন, এবং সেক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে আমরা এই তথ্যটা পাই যে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো খুব ছাত্র বান্ধব থাকে। তো এক্ষেত্রে ওই জায়গা থেকে যে ধরনের একটা কালচার তারা শিখে আসে বা পরিচিত হয়ে আসে, এই চর্চাটা যদি একটু এখানেও ঠিক মতো চালু করে, তাহলে মনে হয় যে আমাদের লিমিটেশন থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু রিসোর্স বের হয়ে আসবে। এছাড়াও মনে হয় যে আমাদের ক্ষেত্রে যেহেতু এখন বর্তমানে ইন্টারনেটের সুবাদে কিন্তু এখন গুগলের মাধ্যমে গুগল করে অনেক কিছুই সহজে পাওয়া যায় হাতের কাছে। তো এই সময়টাতে মনে হয় যে যদি ছাত্র শিক্ষক সম্পর্কটা অনেক ভালো হয়, তাহলে মনে হয় যে আরো বেশি এগিয়ে যাবে আমাদের শিক্ষা কার্যক্রম বাংলাদেশের ক্ষেত্রে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো একটি তথ্য আপনি আমাদের সাথে তুলে ধরেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে স্যার আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে শিক্ষা জীবনে আপনার প্রথম পছন্দের জিনিসটা কি ছিল, আপনি কোন জিনিসই প্রথম প্রায়োরিটিতে রাখবেন? আমি আসলে কিন্তু খেলাধুলাকে খুব প্রায়োরিটি দিয়ে রাখতাম। আমি ক্যাডেট কলেজে খুব বেশি খেলাধুলা, আমার সারাদিনের চিন্তা ছিল কখন গেমস আওয়ার আসবে, তখন আমি খেলতে যাব। মানে সবকিছু ছেলে মেয়ে থাকে যাদের পড়াটায় খুব ফোকাস থাকে, যে না পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এরকম কিন্তু খুব একটা যে আমার একটা ফোকাস ছিল বা এরকম কিন্তু আমার ছিল না শিক্ষা জীবনে। আমার খেলাধুলাটা কেন যেন খুব প্রায়োরিটি ছিল। আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি, মজার গল্পই বলবো। আমি ম্যাট্রিক পরীক্ষা দেবার পরে 1993 সালে ক্যাডেট কলেজ থেকে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি। ম্যাট্রিক পরীক্ষা দেবার পরে যখন রেজাল্ট বের হলো, যেহেতু আমি সারা জীবন খেলাধুলার মধ্যে থাকি, পড়ালেখাটা ওইভাবে অত অ্যাক্টিভ আমি না, যে তো ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টে আমার রোল নাম্বারটা আসেনি পেপারে, তখন পেপারে রেজাল্ট পাবলিশ হলো। আচ্ছা, আমার রেজাল্ট আসেনি, না আসার কারণে তো মানে রেগে গেলেন, সারাদিন খেলা 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 করলে কি পাশ হবে, তোমার ছেলে পাশ করেনি, আমার মুখ কাচুমাচু এগুলো, তাই তো। দেখার ব্যাপার যেটা হলো যে আমার রোল নাম্বার সঙ্গে আরো একজনের রোল নাম্বার আসেনি, যে আমার বন্ধু ক্যাড করেছে মোস্তফা আল মামুন, নিজে আপনি খুব বড় চাকরি করেন, আপনি টিডিকে কোম্পানির কান্ট্রি ডিরেক্টর একসময় ছিলেন, ইউএসএ ছিল। তো মোস্তফা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর রোল নাম্বার আসেনি, এবং মোস্তফা প্রথম শ্রেণীর ছাত্র, যে ফার্স্ট সেকেন্ড না। এবং তখন কিন্তু বোর্ডে মেধা তালিকা হওয়ার কথা ছিল, তো মোস্তফার হিসাবে সে বোর্ডে মেধা তালিকা আসার ছাত্র, কারোর রোল নাম্বার আসেনি। আমি চিন্তা করলাম আমি ফেল করলেও করতে পারি, সম্ভাবনা আছে, মোস্তফার তো ফেল করার কথা না, সে তো বোর্ডের মেধা তালিকায় যাওয়ার, তাহলে কি হবে। তো যাই হোক, তো এখন খুঁজতে খুঁজতে যে শুনলাম যে ডিসি অফিসে, খুলনা জেলার ডিসি অফিসে রেজাল্ট দেয়, পেপারে যেহেতু নেই, বাবার ভাই আর বাড়ির দিকে গেলাম না। ডিসি অফিসের সামনে আমি এবং মোস্তফা দুজন দাঁড়িয়ে, তো জিজ্ঞেস করতো তোমরা কারা, বললাম যে এরকম আমরা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমরা, তো জিজ্ঞেস করলো ডিসি অফিসের গেটে যে তোমরা কোথেকে দিচ্ছ, বললাম যে আমরা ক্যাডেট কলেজ থেকে দিয়েছি। বললো আচ্ছা ক্যাডেট কলেজ, তাহলে ভেতরে যে দেখো ক্যাডেট কলেজে একটা আলাদা রেজাল্ট আছে, ওখানে হয়তো তোমরা দেখতে পারো। গেলাম, তো যে লোকটা খুব জিজ্ঞেস করে, হ্যাঁ বলো নাম বলো, তো মুস্তফাদার নাম বলো যে মুস্তফা আল মামুন, ক্যাডেট কলেজে রোল নাম্বার। হ্যাঁ এই তো তোমার রেজাল্ট আছে, তুমি বোর্ডে সপ্তম হয়েছো, মেধা তালিকায় সপ্তম, যেহেতু তুমি মেধা তালিকা আছো বলে তোমার রোল নাম্বারটা সাধারণভাবে পেপারে যায়নি। আচ্ছা আচ্ছা। তো তখন আমি তো ভাবলাম যে, তখন ওই লোক বলছে তোমার নাম, আমি ভাবলাম যে মেধা তালিকা আমার নাম কোনোভাবেই যাবে না, সম্ভব না। তা বললাম ভয় ভয় যে আমার নাম কি বলবো, হ্যাঁ বলো, নাম বললাম, রোল নাম্বার বলো, রোল নাম্বার বললাম, হ্যাঁ তোমার নাম তো মেধা তালিকা আছে, তুমি 20তম হয়েছো। আমি বললাম যে ভাই আপনার, আমি বললাম যে আপনার কোথাও ভুল হয়ে গেছে, ছিল না শুনে, তাই না? হ্যাঁ, বলো না তোমার বাবার নামেই, বাবার নামও ঠিক আছে, রোল নাম্বার ওটাও ঠিক আছে, তোমার নাম বলে জি ওটাও ঠিক আছে, তাহলে তুমি না হওয়ার কারণটা কি। তো এটা হলো যে একটা বিষয়, যে আমি সারা সময় খেলার দিকে মন ছিল আমার বেশি, পরে এসে এবং পরবর্তী ইউনিভার্সিটি জীবনেও কিন্তু আমি খেলাধুলাটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, আমি ইউনিভার্সিটিও, এবং যার কারণে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি আমি কোনো আন্ডারগ্রেড আমি কোনো পয়সা দেইনি, কারণ টিউশন ফিস মাফ হয়ে গেল স্কলারশিপের কারণে, রেজাল্ট ভালো থাকার কারণে। দ্বিতীয়ত হলের ভাড়া, আমি হলের হয়ে ফুটবল খেলতাম, সেটা মাফ হয়ে গেল। এবং দেখা গেল যে তারপরে আমি ইউনিভার্সিটিতে 4 বছর পড়লাম, তার জন্য আমি কোনো টিউশন ফিস দিই নাই, ওটা ইউনিভার্সিটি আমাকে টাকা দিয়েছে। আমি এটা এই কারণে বলার যে আমি বড় কিছু নাই, যে পড়াটা কি জীবনে একমাত্র লক্ষ্য, যে আমি জীবনে বড় কিছু করে দেখাবো, এই লক্ষ্যটা যদি থাকে তাহলে খুব অল্পতে মন ভেঙে যেতে পারে।
কারণ আমাদের পদে পদে বাধা আসবে যে আমি যা হতে চাই তা হতে পারবো না। আমার কিন্তু কোনোদিন শিক্ষক হবার ইচ্ছা ছিল না, আমার আর্মিতে যাবার ইচ্ছা ছিল, এই কারণেই আমি ক্যাডেট কলেজে ছিলাম, কিন্তু আমি তো তা হইনি। সুতরাং পড়াশোনাটাকে যে একদম প্রধান প্রায়োরিটি, আমি এই ছাড়া বাঁচবো না, এটা আমাদের অনেকের মধ্যেই মানবিকতা ঢুকে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশিরভাগই সারাদিন রাত বই নিয়ে পড়ে থাকছে। আসলে আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা আমি সবাইকে বলি। তার জন্য যে পড়ালেখায় একমাত্র মাপকাঠি না, আসলে মেজার করবো ভালো ছাত্র হবার বা জিপিএ 4 পাওয়াটা একমাত্র মাপকাঠি না। 4 না পেলে যে আমার জীবন শেষ হয়ে গেল, এটা কোনোভাবেই সত্য না। জি, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় বললেন। তো এখন হচ্ছে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো সাফল্য, মানে বিষয়টা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আপনি অবশ্যই সন্তুষ্ট এবং হচ্ছে ক্রমাগত আপনি এগিয়ে যাচ্ছেন। তো এই জায়গা থেকে, এই সাফল্যের জায়গা থেকে যে আপনার আজকে এই পর্যায়ে আসছেন, তো এর পেছনে কাদের অবদানকে আপনি স্মরণ করতে চাচ্ছেন? আসলে একজন দুজন মানুষের অবদান আসলে এখানে নেই, অনেক মানুষের অবদান আছে। আমি আমার মার কথা তো অবশ্যই বলবো। আমার মা কিন্তু খুব শিক্ষিত মানুষ না, আমার মা অল্প শিক্ষিত মানুষেরও তার শিক্ষা অনুরাগটা ছিল তীব্র। তার সন্তানরা যেন ভালো শিখতে পারে, আমার এখনো মনে আছে আমার মা আমাকে খুলনা থেকে ঢাকায় নিয়ে গেছিলেন বিশ্ববিদ্যালয়ে কোচিং করার জন্য। বিশ্ববিদ্যালয় কোচিং যে কি পড়ানো হয়, কি পড়তে হয় তা আমার মার ধারণা নেই, কিন্তু আমার মার ইচ্ছা ছিল যে আমার ছেলে যেন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কতজনের কাছ থেকে কত রকমের আইডিয়া নিতে ভালো ছেলে কিভাবে পড়ানো যেতে পারে, কি করলে আমার ছেলে ভালো বিষয়। এই যে আমার মার একমাত্র অবদান, এটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না। আর এই প্রবল ইচ্ছা না থাকলে আমি হয়তো একটা সাধারণ কিছু বা অন্য কোথাও আটকে যেতে পারতাম। আমার ভাই বোনদের কথা বলবো, আমার ভাই বোনরা তাদের জিনিসকে স্যাক্রিফাইস করে আমাকে প্রায়োরিটি দিয়েছে। আমি সবার ছোট, তাদেরটাকে করে আমার বড় ভাই মেজো ভাই বোনেরা যারা আমিও করতে পারি, তাদের এই স্যাক্রিফাইসকে ছোট করে দেখবার কোনো কারণ নেই। তারা অনেক বড়। আমার বাবাও চুপচাপ মানুষ ছিলেন, কিন্তু উনি নিঃস্বার্থ সাপোর্ট দিয়ে গেছে। যা কলেজে যেতে হবে, যা লাগবে, উনি সাপোর্ট দিয়ে গেছে। এরপরে আসবো আমি আমার ক্যাট কলেজের বন্ধুদের কথা, শিক্ষকদের কথা। তারা কিন্তু আমাকে ওই যেটা আমি বললাম, আমি কিন্তু ক্যাট কলেজ চান্স পাওয়ার আগে খুলনা জেলা স্কুলে অঙ্কে একবার 0.7 এবং ইংলিশে 0.3 পেয়েছিলাম। এবং ধরেই নেওয়া হয়েছিল যে আমার দ্বারা, কারণ আমি স্কোয়ার বলতে বুঝতাম 2 দিয়ে গুণ, 3 স্কোয়ার যে 9 হয় না বুঝে আমি লিখতাম 3 স্কোয়ার 6, মানে 3 কে 2 দিয়ে গুণ। তো সেই ছেলে তো অঙ্কে 0.7 পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি ক্যাট কলেজে কোনোভাবে চান্স পেয়ে যাবো, তার পিছনে আল্লাহ তাআলার অবদান, আল্লাহর রহমতের জোরেই আমি এতে আসছি। আমি যা তার পিছনে আল্লাহর রহমত অনস্বীকার্য। আমি নিজের যোগ্যতা থেকে আল্লাহর রহমতকে অনেক বেশি প্রায়োরিটি দিব, রহমতে আমি এখানে। এই খেলে ক্যাট কলেজ আসলে ক্যাট কলেজ শিক্ষক আমার মধ্যে এটা বের করতে পারছিল যে আমি করতেও পারি জীবনে, তাদের উৎসাহ। পরবর্তী জীবনে আমি হায়ার স্টেজের পরে যখন পিএইচডি করি, আমার স্ত্রী ফারহানা হক, তার মানে আমি জানি না সে দেখছে কিনা, কিন্তু তার অবদান অস্বীকার করা যাবে না। আমি যখন পিএইচডির মতো একটা কঠিন 4 বছর একটানা সে বিনা বাক্য ব্যয়ে বিনা নালিশে কাজ করে আমার সংসারের সাপোর্টের পেছনে আমাকে সাপোর্ট দিয়ে গেছে একটানা। একবারের জন্য কোনো প্রশ্ন করেন যে তোমার জন্য কেন আমি সাপোর্ট করি, সেই সাপোর্টটা দিয়ে গেছে। তার পরিবারের লোকজনও সমানে তাকে সাপোর্ট দিয়েছে যে তোমার এখানে নালিশ করবার বা প্রতিবাদ করবার কিছু নেই, তোমাকে তাকে আগিয়ে নিতে হবে। সে এবং তার পরিবার সেটা সমানে করে গেছে। আমার নিজের পরিবার, আমার স্ত্রীর পরিবার, আর এখন পর্যন্ত আমার স্ত্রী তাই করে যাচ্ছে। কারণ আমি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ, প্রতিনিয়ত নিজেকে উন্নত না করলে শিক্ষক বেশি দিন থাকা যাবে না। প্রতি বছরই এরা রিভিউ করে, রিভিউ করে দেখে যে আমার কতটুকু উন্নয়ন হয়েছে। তো দুটো বাচ্চাকে সামাল দিয়ে সে আমাকে এই সময়টা পুরোটাই দিয়ে যায় যেন আমি নিজের পিছনে ব্যয় করতে পারি। সুতরাং আপনি যদি এটা আমাকে প্রশ্ন করেন, তাহলে অনেকেই, আমার মা বাবা ভাই বোন আমার শিক্ষকেরা অনেক মূল্য দেয়, চড়া মূল্য, আমার স্ত্রী আমার পরিবার তার পরিবারের চড়া মূল্যের বিনিময়ে আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বড় কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে। আমি যেখান থেকে আসছি বা যে পরিবার, আমার সাধারণ স্কেলে মাপলে আমার এখানে আসার কথা না। তারপর আমি যদি এখানে আসছি, এটা রহমত অনেক বড়, আমি যেগুলো তার থেকে অনেক বেশি রহমত আমার উপরে করা হয়েছে, এটা আমি বিশ্বাস করি। যে রহমত আমি প্রাপ্ত তার থেকে আল্লাহ অনেক বেশি রহমত আমার উপরে করছেন, যার কারণে আমি
অসংখ্য ধন্যবাদ স্যার। খুব ভালো লাগলো আপনার বিষয়গুলো শুনে। তো এখন স্যার বিষয়টা হচ্ছে যে আপনি তো এখন বর্তমানে শিক্ষক, তো এক্ষেত্রে আপনার এই যে শিক্ষক হওয়ার যে পরিকল্পনাটা বা সিদ্ধান্ত গ্রহণ করাটা, এটা কখন আপনি নিলেন যে আপনি একজন শিক্ষক হতে চান? আচ্ছা, আমি কিন্তু কোনো কাউকে দেখে শিক্ষক হতে চাই, বা আমি আগে যেটা বললাম, আমি কোনদিন শিক্ষক হতেই চাই। আচ্ছা। আমি আর্মি অফিসার হতে চেয়েছিলাম, কারণ আমি ক্যাডেট কোর্স থেকে খেলাধুলা করতাম, সারাক্ষণ পড়তে ছিলাম। কিন্তু বাদশাহ আমার উচ্চতা, যার উপরে আমার কোনো হাত নেই। হ্যাঁ, আর্মিতে একটা নির্দিষ্ট উচ্চতা লাগে, আমি সেই উচ্চতায় পৌঁছাতে পারলাম না। তো উচ্চতায় পৌঁছাতে না পারার কারণে আমি খুব হতাশা করেছি, খুবই হতাশ হয়ে পড়েছি। আমার আব্বা খুব হতাশ হয়েছিলেন, কারণ আব্বার ইচ্ছে ছিল আমি আর্মিতে যাই। কারণ উনি দেখতেন যে মেয়েটা কি লক্ষ্য করে। তো কাউকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি, এটা খুব বিস্ময়কর একটা গল্প, যে আমি কোনো একটা লোকাল কোচিং সেন্টার ছিল সরণি, খুলনা জেলায়। এটা 1990, এটা কোন সময় বলবো, 96-97 এর দিকটার কথা। ওইখানে একজন বড় ভাই ছিলেন, অশোক কুমার কুন্ডু। তো দাদা এখন অস্ট্রেলিয়াতে আছেন। দাদা খুব অ্যাকাউন্টিং এ খুব দিকপাল একজন মানুষ। দাদা ওই কোচিং সেন্টার পরিচালক। উনি একদিন আমাকে জোর করে, পরিচয় ছিল, যে একটা ক্লাসে ঢুকিয়ে দিলেন, যে একটা ক্লাস নিতে হবে, ইন্টারমিডিয়েট ফিজিক্স এর ক্লাস। দাদা আমি জীবনে কোনোদিন এই কাজ করিনি। উনি একটু বুঝেছে বলে যে তখন আমি যে দেখলাম যে কোচিং সেন্টারে যে ছেলে মেয়েগুলো আছে, ওরা কিন্তু আসলে স্কুল বা কলেজ থেকে যতটা শিখতে পারছে না, যার জন্য একটু ভিন্নতর ভাবে। এবং আমি যদি ওদের লেভেলে যে বোঝাতে পারি, তারা কিন্তু খুব ভালো ধরতে পারে ফিজিক্স এর কঠিন জিনিসগুলো। আমি তাদের মতো করে, শিক্ষকদের মতো করে, একদম গদবোধা না বুঝিয়ে যদি ওদের মতো করে, যেটা আমি তখন স্টুডেন্ট স্টুডেন্ট যেভাবে বোঝে এইভাবে যদি বোঝাতে পারি। এবং একটা সময় ছিল খুলনা শহরে আমি অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলাম। আমার এখনো মনে আছে যে আমাকে, আমার কাছে পড়ার জন্য বাবা মারা অনেক আগে থেকে ফোন করে বা লাইন দিত, যে আমি যেন তাদের ছেলে মেয়েকে পড়াই। এবং আমার একটা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থা, একটা বোর্ডিং ক্যাম্প ছিল এটা। তো ওই অশোক দাদার কথা আমি অস্বীকার করবো না, দাদা আমাকে, তখন আমি যেটা বুঝতে পারলাম, শিক্ষক হতে হলে আমাকে ওই স্টুডেন্টের লেভেলে নেমে যেতে হবে, কোন জায়গাটায় তারা বুঝতে পারে। আমি যদি তাদের মতো না হতে পারি, তাহলে আমি কোনোদিন তাদের শিক্ষক হতে পারবো না। এবং আমি তখন নিজেকে আমার বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করলাম আমার কোথায় দুর্বলতা, আমি আমার শিক্ষার কাছে কেন পৌঁছাতে পারছি না। বন্ধুর কাছ থেকে যতটা শেখা যায়, আপনিও জানবেন, বন্ধুর কাছ থেকে আমরা যত সহজে শিখতে পারি, শিক্ষকের কাছে তত সহজে শিখতে পারি না। তাহলে সেই শিক্ষকটা যদি আমার বন্ধু হয়ে যায়, বা আমার বন্ধুটাই যদি আমার শিক্ষক হয়, আমার জন্য শেখাটা অনেক সহজ হয়। এই মানসিকতা থেকে একসময় আমার মনে হলো তাহলে আমি কেন শিক্ষক হই না, যেহেতু আমি জিনিসটা তাদের কাছে যেতে পারি। সেই যে শিক্ষক হওয়া, 2003 সালে আমি জয়েন করি খুলনা বিশ্ববিদ্যালয়ে। পর্যন্ত শিক্ষক, আমি এখন মনে হয় না আর কোনো কাজ ভালো পারি। এটাও যে খুব ভালো পারি তাও না, কিন্তু এটাই পারি আর কি। এই আমার শিক্ষক হবার কাহিনী, কিন্তু মোটিভেশন না, নিজেই নিজেকে একসময় মনে হয়েছে যে এটা আমি পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা জানি আপনি দীর্ঘদিন যাবত প্রবাসী জীবনে আছেন, তো এই প্রবাস জীবনে থেকে বাংলাদেশকে কেমন মিস করেন? আমি আসলে 200% বাংলাদেশী। আমার নাগরিকত্ব অন্য দেশে, আমি অস্ট্রেলিয়ান নাগরিক। আমি থাকি আরেক দেশে, পড়াই আরেক দেশে। মানে অস্ট্রেলিয়ান নাগরিক আমি, এই মুহূর্তে সাউথ কোরিয়ায় থাকি। আমি আমেরিকান ইউনিভার্সিটি টিচার। তো আমি অনেক রকম, আমার মনে প্রাণে আমি বাংলাদেশে। আমি বাংলাদেশে খুব মিস করি, বাংলাদেশের সবকিছু আমি মিস করি। আমার দেশের ওই সবাই যদি বলে কালচার কৃষ্টি, এটা তো একটা আছেই, খাওয়া দাওয়া এটা একটা আছে। আমি এমনকি আমার দেশের, আমার পাড়ার রিক্সাওয়ালাকেও মিস করি, যে অসীম ভালোবাসা নিয়ে তারা যখন জিজ্ঞেস করে, আমি যখন বুঝে যাই ভাই কবে আসছেন, এই ভালোবাসা নিয়ে আমাকে বিদেশি করে না, কবে, এই ভালোবাসা নিয়ে এখানকার মানুষরা কখনই কথা বলে না, জিজ্ঞেস করে এই হাওয়ার ইউ ম্যান, যার মধ্যে ভালোবাসার কোনো ছোঁয়া থাকে না। কিন্তু আমার পাড়ার রিক্সাওয়ালা আমাকে ভালোবেসে জিজ্ঞেস কবে আসছে। তো এই যে ভালোবাসাটা, এই ভালোবাসা আসলে আমাকে দিতে পারে না, কোনোদিন পারবেও না। হয়তো পেশার তাগিদে, জীবিকার তাগিদে আমি বিদেশি, বা পেশার তাগিদে জীবিকার তাগিদে আমি প্রবাসী, বাংলাদেশি। আমি সব মিস করি। আমি মিস করি খুলনা সাতক্ষীরা ঘোষডিয়ারি রসগোল্লা, আমি খুব মিষ্টি প্রিয় মানুষ। আমি মিস করি খুলনা আমার অতি ছোটবেলার বন্ধু জনি। আমি মিস করি আমার এক বন্ধু, মানে খুলনা শহরের
খাওয়া দাওয়া মিস করি। আমি আমি মোটামুটি বাংলাদেশ অনেক মিস করি, এই বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমাদের সময় একেবারেই শেষ দিকে বলতে হচ্ছে শেষ হয়ে গেছে প্রায়। তো এখন হচ্ছে স্যার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আমার ওই রকম ভাবে ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কিন্তু আমি একটা দীর্ঘ সময় এখন কথা বলবো এবং কথা করার পাশাপাশি আমার একটা ছোট্ট ইচ্ছা আছে, আমি জানি না সেটা আমি কতটুকু সফল হবো। আমি একটা রিসার্চ অর্গানাইজেশন, নিজের একটা অর্গানাইজেশন দাঁড় করাতে চাই, যেটা আসলে মূলত বাংলাদেশ, যেখানে বাংলাদেশের কন্টেম্পোরারি চ্যালেঞ্জ, মূলত নাগরিক সমস্যা এবং পরিবেশ সমস্যাগুলো নিয়ে কাজ করা হবে। এবং এখানে কাজ করবে কোনো বিদেশি না, কাজ করবে বাংলাদেশি ছেলে মেয়েরা, যাদেরকে আমি দেখেছি এরা অত্যন্ত মেধাবী, এবং যেই যেখানে কাজ করবে তারা কোনো বসের আন্ডারে কাজ করবে, তারা একটা বন্ধুর সাথে কাজ করবে, যেখান থেকে তারা তাদের নিজস্ব একটা জিনিস তৈরি করবে, সেটাকে তারা ফিটনেস করবে। এটাই হলো আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এরকম একটা অর্গানাইজেশন খুলতে চাই, এবং যেটা ফ্রেশ ব্রেন যারা বিশ্ববিদ্যালয়ে তারা কাজ করবে। ফ্রেশ ব্রেনরা আসলে অসাধারণ চিন্তা করতে পারে। আমি আমার শিক্ষাগত জীবন থেকে দেখছি এদের চিন্তা করার ক্ষমতা অতি অসাধারণ, আমি এদেরকে আনতে চাই। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, হয়তো আমি এটার পিছনেই পাই করবো। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব ভালো একটি পরিকল্পনা আপনার। আপনার এই পরিকল্পনাটি বাস্তবায়িত হোক সেই কামনা আমরা করছি। তো তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শটা কি থাকবে তরুণ প্রজন্মের যারা? আমার একটা আমি আমার নিজের জীবন থেকে যেটা শিখছি সেই পরামর্শটা আমি দিব। আমি আসলে আর শিক্ষক মানুষদের উপদেশ দেওয়াটা আমার কাজ আর কি। সেটা হচ্ছে যে নেভার গিভ আপ। আমি অনেকবার হারছি, আমি আর্মিতে যেতে চেয়েছিলাম, পারিনি। আমি স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার মতো কথা ছিল, আমাকে শূন্য ছাত্রে স্কুল থেকে বাবাকেও ডেকে নিয়ে গেছিল যে বের করে দেওয়া হবে, এই যদি আপনার ছেলের লক্ষণ হয়। আমি সেখান থেকে ক্যাট কলেজে গেছি, ক্যাট কলেজ থেকে আমি ম্যাট্রিক বইয়ে ফেল করতে করতে মেজদারি কেটে গেছি। আমি আমি যদি ইউটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারি, আমি যদি এমআইটি থেকে রিসার্চ করতে পারি, এখনকার যারা ছেলে মেয়ে আমার থেকে অনেক অনেক স্মার্ট, তারা আরো অনেক বড় কিছু করবে, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। এটা আমার মুখের কথা না, আমার মনের কথা। জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছু আসলে কোনো বাধা না, বাধা হচ্ছে আমি আমার কাছে। আর একজন আরেকজনের কখনো প্রতিযোগিতা, প্রতিযোগিতা আমি আমার প্রতিযোগী, যে আমি কিভাবে আমাকে আর এক ধাপ বাড়াবো। ও ভালো করছে, সে ভালো করছে, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি কোথায় খারাপ করছি, সেখান থেকে আমি কিভাবে আগাবো। এই দুইটা জিনিস থাকে যে আমার কাছে বাধা শুধুমাত্র আমি, যে আমি আমার বাধাটা যদি টপকাতে পারি আমি আগাবো, আর আমি আমার সঙ্গে প্রতিযোগিতা করবো। তাহলে বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে, আজকে আমি এটাতে পড়াচ্ছি, কালকে পড়াবে, আর একজন পরশুদিন এমআইটিতে পড়াবে। এমআইটিতে পড়াচ্ছে একজন আমারই জুনিয়র, এমআইটিতে পড়াচ্ছে এখন, আমার ডিপার্টমেন্টই পড়াচ্ছে। তো এটা আসলে, এবং সে আসছে একেবারে খুলনার একটা অজপাড়া গাছ এমআইটি শিক্ষক। সে কোনো এইটা যদি একবার জানতে পারে তাহলে আর কোনো প্রতিবন্ধক আমাদের ইয়াং জেনারেশনের। স্যার অসাধারণ একটা মেসেজ দিলেন। একটা বিষয় থাকে যে আমরা যদি অন্যের সাথে প্রতিযোগিতা করি তাহলে ভেঙে পড়া বা হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আর যদি নিজের সাথে নিজের প্রতিযোগিতাটা আমরা করি তাহলে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। তো সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম আজকে ডক্টর রিয়াজুল হাসান স্যার এর কথা। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা অন্যের সাথে প্রতিযোগিতা নয়, বরং নিজেকে কিভাবে প্রতিনিয়ত আপডেট করা যায় সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের সময় একেবারে স্যার শেষের দিকে। তো আপনি হচ্ছে যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানটিকে আপনি কিভাবে দেখছেন, এ সম্পর্কে যদি কিছু বলেন। আমি এটাই কিন্তু অত্যন্ত একটা পজিটিভ অ্যাপ্রোচ হিসেবে দেখছি, কারণ আসলে আমরা যদি অন্যের সামনে কোনো কিছু উপস্থাপন না করতে পারি, কারণ যেটা আমি বলেছিলাম একদম শুরুতে, যে উৎসাহটাই হচ্ছে শিক্ষার একটা বড় ধাপ। যদি উৎসাহ না পাই তাহলে শিক্ষাটা পূর্ণ হয় না। তো আমরা লার্ন টাইম, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আরো কয়েকটা ইন্টারভিউ দেখলাম, আমার মতো অনেককে নিয়ে আসে বা আমার থেকে অনেক ভালো অনেককে নিয়ে আসা হয়েছে, তারা অন্যকে উৎসাহিত করছে। এটা দেখে আমরা নিজেরাও যেমন উৎসাহিত হবো এবং ইয়াং জেনারেশন উৎসাহিত হবে যে আমিও করতে পারি। নিশ্চয়ই পারি, কারণ উনি যদি পারেন আমি কেন পারবো। এই জন্য লার্ন টাইমের এই জিনিসটা বা এই প্রক্রিয়াটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই, যে এটার মাধ্যমে আমরা আমাদের অনেক অনেক ছেলে মেয়ে আছে যে পিছিয়ে পড়ে আছে, কিন্তু আসলে সে পিছিয়ে পড়ার কথা না, আসলে একটা মানসিক ধাক্কার প্রয়োজন ছিল, সেটা লার্ন টাইম চেষ্টা করে যাচ্ছে। আমি লার্ন টাইমের সত্যি কৃতজ্ঞ, এবং লার্ন টাইমের কর্তৃপক্ষের কাছে আমি অত্যন্ত থ্যাঙ্কফুল এই জন্য যে আমাদের দেশের, আমি অত্যন্ত ছোট একটা শহর থেকে আসছি বাংলাদেশের,
এরকম ছোট ছোট শহরের ছেলে মেয়েদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, জি, আমরা আসলে অনেক দূর যাবো, অনেক দূর যাবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য লার্ন টাইমের পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লার্ন টাইমের সম্মানিত অ্যাডভাইজার ডক্টর মশিউর রহমান স্যার, ওনাকে আমন্ত্রণ জানাবো কিছু বলবার জন্য। ধন্যবাদ। আজকে খুব ভালো লাগলো আর কি, আমি খুব শুনে খুব ভালো লাগলো কথাগুলো। আম, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আমরা বিজ্ঞানীরা তো অনেক ধরনের গবেষণা করি এবং সেটা আমরা পেপারে লিখে লিপিবদ্ধ করি। আর কিভাবে এটা সরাসরি আমাদের সমাজে প্রয়োগ করা যায়, এই ব্যাপারে আপনার মতামত কিরকম? এইটা কিন্তু মুশফিক একটা চমৎকার কথা বলছেন, যে আমরা আমরা যেটা করি যে আমরা জার্নালে পাবলিশ করি, অল ক্লাস জার্নালে পাবলিশ করার পরে সেটা হয়তো সবাই পড়েও না, হয়তো আপনার বা আমার লেভেলে যারা তারা হয়তো পড়ে। কিন্তু এই যে আউটকাম গুলো, কিছু আউটকাম কিন্তু রিয়েল প্র্যাকটিক্যাল ইস্যু আমরা দেখাতে পারি, যেটাকে রিয়েল অ্যাপ্লিকেশন গুলো যদি আমরা তুলে আনতে পারতাম। কারণ কোন একজন বিজ্ঞানী একটা অ্যাপ্লিকেশন রিয়েল ওয়ার্ল্ডে করেছেন, বা আমি যদি আমার কথাই বলি, বা মানে আমার ফিল্ডের কথা বলি, আমার কথা না, আমার ফিল্ডে যে আমরা যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি, যদি আমরা ভিডিও ক্লিপ আকারে দেখাতে পারতাম, এইভাবে কিন্তু সাকসেস হওয়া সম্ভব। এইভাবে কিন্তু রেজাল্ট আসছে বিভিন্ন দেশে, এগুলো কিন্তু আপনার ইকোনমিক ফোরাম এখন করতেছে। আপনি দেখবেন আরো অনেকগুলো চ্যানেল আছে যারা ওই নেদারল্যান্ডস যে ফ্লোটিং ভিলেজ, ক্লাইমেট চেঞ্জ সি লেভেল হবে, ফ্লোটিং ভিলেজ যেটা হবে, এটা তারা খুব হাইলাইটলি প্যাটার্ন এবং মানে কনসেপ্টগুলোকে রিয়েল লাইফে নিয়ে এসে এবং আপনার এটা তারা প্রচার করছে লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। লোকজন গেলে এটা অ্যাডভার্টাইজ আকারে দেখতে পাচ্ছে বা জানতে পারছে আসলে কাজটা কিভাবে হয়েছে। আমাদের দেশে কিন্তু সাকসেসফুল স্টোরি আছে, অনেকেই করেছেন। এটা যদি আমরা এইভাবে প্যাট্রোনাইজ করতে পারি, শুধু পেপার আকারে না রেখে, তাহলে কিন্তু সাধারণ মানুষ যাদের জন্য কাজ, তাদের বোঝাটা অনেক সহজ হয়। হ্যাঁ, এবং তখন এটাকে সহজ হয়। ইভেন আমাদের পলিসি মেকার যারা, তারাও কিন্তু এটা ওই দেখলে বুঝতে পারে। পলিসি মেকার যে পেপার করে বুঝবেন তা কিন্তু ওটা বুঝলে উনি উৎসাহিত হবেন যে পলিসি লেভেলে এটা একটা বড় একটা সাইড হতে পারে। ধন্যবাদ, এটা খুব ভালো একটা টিপস দিয়েছেন। আমরা মনে হয় লার্ন টাইমের সাথে আপনার সাথে এই নিয়ে আমরা পরবর্তীতে আবার ফলো আপ করতে পারি। আমার পক্ষ থেকে যদি কোনো কিছু করার সুযোগ থাকে, আপনি আমাকে নিশ্চিত করে স্মরণ করুন। ধন্যবাদ আজকে টিপস গুলো দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর মশিউর রহমান স্যারকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও রিয়াজুল হাসান যে আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম ডক্টর রিয়াজুল হাসান স্যারকে। তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড আরবান ইকোলজি প্রোগ্রাম কোঅর্ডিনেটর এট দ্য ইউনিভার্সিটি অফ ইউটা। উনি কথা বলছিলেন। তো ওনার কাছ থেকে আমরা একটা বিষয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জেনেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে নিজেদের সাথে নিজেদের প্রতিযোগিতা করতে হবে, অন্যের সাথে নয়। তাহলেই কেবল আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন। আপনারা অনেক কিছু আসলে জানতে পারবেন, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যারা ভালো অবদান রাখছেন তাদের মুখের কথা সরাসরি শুনতে পারবেন। সেই সাথে আপনারা আমাদের সাথে সরাসরি পার্টিসিপেট করতে পারবেন এবং আমাদেরকে প্রশ্ন করতে পারবেন সরাসরি। আপনার জানার কোনো আগ্রহ থাকলে, আপনার কোনো ফিল্ড থাকলে, সে সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করতে পারবেন। সেক্ষেত্রে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আপনারা পরবর্তী প্রোগ্রামগুলোতে আমাদের সাথেই থাকবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্ন টাইমের সাথেই থাকুন। ধন্যবাদ।